অন্ধ রাজকুমারীর হাজবেন্ড টাকার লোভে তার নিজের স্ত্রীকে হত্যা করে, কিন্তু পরদিনই রহস্যজনকভাবে মেয়েটি জীবিত হয়ে যায়, কারণ মেয়েটির শরীরে ঢুকেছিল অন্য একজনের অতৃপ্ত আত্মা। পুনরায় জীবিত হওয়ার পরে মেয়েটির চোখ ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সে এটা কাউকে বুঝতে দেয় না, যার কারণে তার সামনে একে একে সমস্ত সত্য উন্মোচন হতে থাকে। তার হাজবেন্ড কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল, এমনকি তার মা বাবাও তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল, এই সব কিছু বুঝতে পারে। মৃত রাজকন্যা ছিল সহজ সরল এবং নম্র স্বভাবের, কিন্তু তার ভেতরে আত্মা প্রবেশের পর থেকেই তার চরিত্র একদম উল্টো হয়ে যায়। যখন সে নিজের এবং রাজকন্যার প্রতিশোধ নিতে শুরু করে, তখন তারই কথিত যমজ ভাই তার সব সময় পাশে থাকে। একসময় তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এই ভাই বোনের ভালোবাসার সম্পর্ক কি পূর্ণতা পাবে? আর শেষ পর্যন্ত কি তারা নিজেদের প্রতিশোধ নিতে পারবে, নাকি আবারও রাজকুমারের ষড়যন্ত্রের শিকার হতে হবে? তো চলুন শুরু করা যাক সাহসী একটা মেয়ের প্রতিশোধের গল্প। ড্রামার শুরুতেই লু ঝাও নামের একটা মেয়েকে দেখি। সে অনেক উঁচু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছিল, আর তার বোন এবং স্বামীর দিকে তাকিয়ে মনে মনে বলছিল, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, আমি কিছুতেই তোমাদেরকে সফল হতে দেব না। মনে রেখো, মৃত্যুর পরেও একটা জীবন আছে, অবশ্যই তোমাদেরকে এই সবকিছুর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এটা বলেই মেয়েটি উঁচু থেকে পড়ে মারা যায়। এখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। এটা হলো এই রাজ্যের তৃতীয় রাজকুমার প্রিন্স চু, আর এই মেয়েটির নাম হলো লিউ। তারা দুজনে একসঙ্গে রোমান্স করছিল। কিছুক্ষণ পরেই সেখানে একটা রাজকুমারী চলে আসে। তাকে দেখে তো তারা দুজনে অনেক ঘাবড়ে যায়। এই মেয়েটির নাম হলো লু ঝাও। সেই প্রিন্স চু এর ওয়াইফ। সে চোখে দেখতে পায় না, কারণ সে অন্ধ, এজন্য সে তাদের কুকীর্তি দেখতে পায়নি। নিজের হাজবেন্ডের জন্য সে অনেক ভালোবেসে কিছু স্ন্যাক্স তৈরি করে নিয়ে এসেছে। যখন সে এটা ভালোবেসে রাজকুমারকে খাওয়াতে চায়, তখন লিউ হিংসে করে তার হাতে গলন্ত মোম ঢেলে দেয়। যেহেতু সে চোখে দেখতে পায় না, তাই সে মনে করে এটা কোনো দুর্ঘটনা। যাই হোক, এখানে সে তার হাজবেন্ডকে একটা গুড নিউজ দেয়। সে তার হাজবেন্ডকে জানায় যে সে প্রেগনেন্ট। এটা শুনে রাজকুমার যেমন অবাক হয়, পাশে থাকা মেয়েটি তো অনেক বেশি রেগে যাচ্ছিল। তারপরেও রাজকুমার অনেক খুশি হওয়ার ভান করে। সে তাকে রেস্ট নিতে বলে। এজন্য যখন সে তাকে ঘরে এগিয়ে দিতে চাইছিল, লু ঝাও এর মনে হচ্ছিল আশেপাশে কেউ আছে, কিন্তু তার হাজবেন্ড তাকে বলে এটা তার ভুল। এসব কিছু বলে বুঝিয়ে শুনিয়ে তাকে এগিয়ে দেয়। এদিকে একটা হ্যান্ডসাম এবং শক্তিশালী ছেলেকে দেখি। তার নাম হলো জিয়াও রেন। সে এই রাজ্যের অফিসিয়াল এবং গার্ডের কাজে আছে। এই লোকটা তাদের রাজ্য থেকে অস্ত্র পাচার করছিল, এজন্য সে ওই লোককে ধরে মেরে ফেলে, আর সেই সব অস্ত্র পুড়িয়ে ফেলে। এরপরে সে জিয়াও জিনের সঙ্গে গিয়ে দেখা করে। এই মেয়েটি হলো সেক্ট মাস্টার এবং তার বোন। জিয়াও রেন তাকে খবর নিয়ে এসে দিলে সে এগুলো চেক করে দেখতে পায় প্রিন্স চু এর মহলে তাদের 3 জন লোককে পাঠানো হয়েছে। তাদের কেউ আর ফিরে আসেনি, আর প্রিন্স চু অনেক রকম ইলিগাল কাজের সঙ্গে জড়িত আছে। যেহেতু তাকে তারা বাইরে থেকে ধরতে পারছে না, প্রিন্স চু অনেক চালাক। এজন্য তারা সিদ্ধান্ত নেয় এরপরে তার ঘরের ভেতরের মানুষকে দিয়েই তারা কাজ শুরু করবে। এখানে জিয়াও রেনের প্রতি একটা কেয়ার আমরা দেখতে পাই। অন্যদিকে লু ঝাও এর হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়। সে পুরো ঘরে তার হাজবেন্ডকে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আসলে তার সামনে লিউ চাকু হতে দাঁড়িয়েছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না। যখন সে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ে, তখন লিউ এর এত হিংসে হয়, সে তাকে এবং তার পেটে থাকা বাচ্চাকে সহ্য করতে পারে না। সে তাকে মেরে ফেলতে চায়। তখনই সেখানে প্রিন্স চু এসে তাকে চড় মারে, আর দূরে নিয়ে গিয়ে তাকে বলে এখনো সময় হয়নি তাকে মেরে ফেলার। লু ঝাও এর 18 বছর বয়স পর্যন্ত তারা অপেক্ষা করছিল, কারণ তার 18 বছর বয়স পূর্ণ হলে প্রিন্স চু লু ঝাও এর সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। সে আসলে তার ওয়াইফকে ভালোবাসে না, সে ভালোবাসে লিউকে। সে শুধুমাত্র সম্পত্তির লোভেই তার সঙ্গে আছে। কিন্তু লিউ আর এসব কিছু সহ্য করতে পারছিল না। সে তার সতীন চাইছিল না। সে প্রিন্সকে বলছিল তাকে বিয়ে করে নিতে। তখন প্রিন্স তাকে আর কয়েক মাস ধৈর্য ধারণ করতে বলে। এখনই এসব কিছু করলে তারা ধরা পড়ে যাবে, আর তাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। একবার তারা সাকসেসফুল হতে পারলে লিউকে একদম রাজরানী করে রাখবে। এটা শুনে তো লিউ অনেক খুশি হয়ে যায়। একই সাথে তাকে খুশি করার জন্য লিউকে নিয়ে সে অন্য রুমে চলে যায়। লু ঝাওয়ের যখন ঘুম ভাঙে, তখন সে মনে করে পাশে তার হাজবেন্ড আছে, কিন্তু তাকে স্পর্শ করে অদ্ভুত লাগে। তখনই সেখানে প্রিন্স চু চলে আসে। সে তাকে সান্ত্বনা দিয়ে ভয় পেতে বারণ করে। কেন যেন লুয়ের মন অনেক বেশি কু ডাকছিল, কিন্তু প্রিন্স তাকে সান্ত্বনা দিয়ে বলে কোনো কিছু হবে না, আমি তোমার পাশে আছি, তুমি ঘুমিয়ে পড়ো। এদিকে জিয়াও রেন অস্ত্র পাচারকারীদেরকে ধরতে গিয়ে তাদের কবলে পড়ে। তখনই সেখানে তার বোন জিয়াও জিন আসে। সে ওই লোককে আঘাত করে তার ভাইকে বাঁচিয়ে নেয়। এরপরে সে ওই লোককে জেরা করে বলে তারা এসব অবৈধ অস্ত্র পাচার করে কার কাছে বিক্রি করে। প্রাণের ভয় লোকটা বলে দেয় যে সে এসব কিছু চু রাজ্যে বিক্রি করে, তবে কারা এসব নেয় তা সে জানে না। এসব কিছু জানার পরে সেক্ট মাস্টার জিয়াও জিন ঠিক করে সে গিয়ে চু রাজ্যের রাজকন্যার সঙ্গে কথা বলবে।
আপনার কি বাজেট কম? চিন্তা নেই, ওর চয়েস আছে আপনার জন্য। চায়না থেকে আসা অরিজিনাল জুয়েলারি পকেট ফ্রেন্ডলি প্রাইসে। এছাড়াও রয়েছে স্টুডেন্ট বাজেটে কম্বো অফার, চাইলে প্রিমিয়াম অফারগুলোও নিতে পারবেন। আর প্রতিটি কম্বোতেই 6 থেকে 30টি পর্যন্ত জুয়েলারি আইটেম পেয়ে যাবেন। তাহলে আর চিন্তা কিসের? এই ঈদে আপনি চাইলে আপনার স্টুডেন্ট বাজেটেই স্টাইল এবং কোয়ালিটি মেনটেন করেই শপিং করতে পারবেন। ইয়ারিং, ব্রেসলেট, ফেক নেল, চেইন, মালা সেট, পায়েল, কাকরা, ক্রাঞ্চি থেকে শুরু করে সবগুলো জুয়েলারি আইটেম পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আর আমার সাবস্ক্রাইবারের জন্য সবগুলো প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট অথবা গিফট তো থাকছেই। তাই দেরি না করে এখনই ভিজিট করো আমার ফেসবুক পেজ ওর চয়েস। পিন কমেন্টে আমি পেজের নাম মেনশন করে দিব। এদিকে প্রিন্স চু তার ওয়াইফ এবং তার শালিকাকে সঙ্গে করে নিয়ে প্রার্থনা করার জন্য বৌদ্ধ মন্দিরে যায়। সেখানে লিউ একটা টোকেনের উপরে কিছু একটা লিখে তার বোনকে দেয় আর বলে এটার জন্য প্রার্থনা করতে। প্রিন্স চু এটা দেখে একটু রেগে গেলেও তাকে কিছুই বলে না। এখন তারা দুজন লু ঝাওকে প্রার্থনা করার সুযোগ করে দিয়ে সেখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে জুনটিয়ান সেক্টর লিডার জিয়াও জিন আসে। তার পরিচয় শুনে লু ঝাও বেশ বিরক্ত হয়। জিন তখন সেখানে রাখা অ্যামুলেটে একটা লেখা দেখতে পায়। সে তাকে বলে, তুমি তো দেখছি শুধু চোখ থেকে নয় বরং মন থেকেও অন্ধ হয়ে গিয়েছো। সে তার হাজবেন্ডের বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ করলে লু ঝাও অনেক রেগে যায়। তখন জিয়াও তাকে বলে, তুমি কি জানো 4 বছর আগে তোমার চোখ কেন অন্ধ হয়েছিল? কারণ তোমার যে ছোট বোন আছে সে 4 বছর আগে আমাদের ওই দিক থেকেই অন্ধ হওয়ার একটা পয়জন কিনেছিল, যে বিষ তোমার উপরে ব্যবহার করে তোমাকে অন্ধ করে দেওয়া হয়েছে, যেন তুমি তোমার হাজবেন্ড আর তোমার ছোট বোনের রোমান্স দেখতে না পারো। তখন তো সে আরো বেশি রেগে যায় আর বলে এসব উল্টোপাল্টা কথা না বলতে। জিন তখন তাকে সে অ্যামুলেট ছুঁড়ে দিয়ে বলে, তাহলে তুমি নিজেই এটা প্রমাণ করে নিও যে এই অ্যামুলেটে তোমার বোন কি লিখে দিয়েছে। লু ঝাও তাকে জিজ্ঞাসা করে সে এখানে আসলে কি জন্য এসেছে। জিন বলে সে আসলে তার সঙ্গে কোঅপারেট করতে এসেছে। আজ থেকে সে তাকে প্রিন্স চু এর আসল রূপ দেখাতে সাহায্য করবে, আর এর বদলে লু ঝাও যেন ওই প্রাসাদের গুপ্তচর হিসেবে তার সঙ্গে কাজ করে। প্রথমে তো সে রাজি হতে চাইছিল না। তখন জিন তার হাতে একটা ঔষধ দিয়ে বলে, এটা তাদের জুনটিয়ান সেক্টরের বিশেষ একটা ঔষধ। এটা যদি সে খায় তাহলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সে আর অন্ধ থাকবে না। এমনকি 3 দিন পর্যন্ত তার শরীরে কোনো রকম বিষ কাজ করবে না। এবার সে তাকে একটা অর্কিড টোকেন দেয় আর বলে এটা তাদের জুনটিয়ান সেক্টর পরিচয়। যদি কখনো লু ঝাওয়ের কোনো সাহায্যের প্রয়োজন হয় অথবা সব সত্যিটা নিজের চোখে দেখার পরে যদি সে তার সঙ্গে কাজ করতে চায় এবং প্রতিশোধ নিতে চায়, তাহলে যেন এটার মাধ্যমে সে তার সঙ্গে দেখা করে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। লু ঝাও তখন তার বাড়িতে ফিরে তার সার্ভেন্টকে জিজ্ঞাসা করে এই অ্যামুলেটে কি লেখা আছে। তখন তার সার্ভেন্ট অনেক ভয় পেয়ে বলে, এই অ্যামুলেটে লেখা আছে অনেক ভয়ানক মৃত্যু দাও আমাকে, কিন্তু আপনি এটা কেন প্রার্থনা করেছেন? এসব কিছু শুনে তো তার অনেক কষ্ট লাগে। সে তার সার্ভেন্টকে সেই ঔষধ দিয়ে বলে ডাক্তারের কাছে থেকে চেক করিয়ে আনতে যে এই ঔষধ আসলেই কাজ করবে কিনা। অন্যদিকে জিয়াও রেন আর জিনকে দেখি। রেন অনেক আহত ছিল, এজন্য জিন তার কেয়ার করছিল। জিন কিছুদিনের জন্য একটা মিশনে যাবে, এজন্য সে তার ভাইকে বলে সে যেন নিজের খেয়াল রাখে। মিশন থেকে 3 দিন পরে ফিরে এসে সে যেন দেখে তার ভাই সুস্থ হয়ে গিয়েছে। আর একই সাথে সে তাকে লু ঝাওয়ের ব্যাপারটাও বলে আর বলে এই 3 দিন সে যেন লু ঝাওয়ের দিকে একটু খেয়াল রাখে। এখানে তাদের দুজনের একে অন্যের প্রতি ফিলিংস স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, কিন্তু দুনিয়ার চোখে যেহেতু তারা দুইজন ভাই বোন ছিল এজন্য তারা চাইলেও কাছাকাছি আসতে পারে না। জিয়াও জিন এখন তার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। পরদিন সকালে লু ঝাওয়ের সার্ভেন্ট এসে জানায় যে মেডিসিন সে চেক করতে দিয়েছিল ওইটা আসলে বিভিন্ন ধরনের পয়জনকে রিমুভ করে, একই সাথে এটা চোখের রোগ সারাতেও সাহায্য করে। এটা শুনে তার জিনের কথা মনে পড়ে। জিন তাকে বলেছিল একবার এই ঔষধ খেয়েই দেখো, তুমি তোমার চোখে সব সত্যিটা দেখতে পাবে। এখন সে ওই মেডিসিন গিলে ফেলে। মেডিসিন খাওয়া মাত্রই সে সবকিছু দেখতে পাচ্ছিল। এজন্য সে আর তার সার্ভেন্ট দুজনই অনেক খুশি হয়ে যায়। লু ঝাও এখন তার হাতে থাকা অ্যামুলেট দেখে অনেক রেগে যায়। এদিকে দুইজন লাভ বার্ডস নির্লজ্জভাবে রোমান্স করেই চলেছে। মানে তারা দুজন যখনই এক জায়গায় হয় রোমান্স না করে থাকতেই পারে না। লিউ প্রিন্স চুকে বলছিল সে যদি তার বোনকে বিয়ে না করতো তাহলে এত ঝামেলাই হতো না, তারা দুজন ভালোভাবে থাকতে পারতো। ওই লু ঝাওয়ের জন্যই তারা চাইলেও এক হতে পারছে না, কারণ তার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত প্রিন্স চু কোনো সম্পত্তি পাবে না। তার তো মনে হয় লু ঝাওকে একদম টুকরো টুকরো করে কেটে ফেলতে। আর এখন সে প্রেগনেন্ট, সে তার ওই বাচ্চাকে একদমই সহ্য করতে পারছে না। প্রিন্স চু তখন তাকে আদর করে বলে তুমি একদম টেনশন করো না, আর মাত্র কয়েকটা দিন। আর তাছাড়াও তুমি তো তাকে অন্ধ করেছিলে, এত কিছুর পরেও কি তোমার প্রতিশোধের জ্বালা মিটছে না? কয়েক মাস পরে যখন সে 18 বছরের হয়ে যাবে তখন আমি সবকিছু পেয়ে যাব, আর তোমার এত ধৈর্যের ফলও তুমি পাবে। লিগালি সে আমার ওয়াইফ হলেও আমার চোখে তুমি আমার ওয়াইফ। দূর থেকে লু ঝাও এই সবকিছু দেখে ফেলে আর শুনে ফেলে। সে নিজের কান্না আটকাতে পারে না। দৌড়ে সে নিজের প্রাসাদে চলে যায় আর প্রচন্ড কান্না করতে থাকে। এক নিমিষেই তার সমস্ত সুন্দর স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। এখন সে কাঁদতে কাঁদতে তার সার্ভেন্টকে নিজের হেয়ারপিন দিয়ে বলে সে যেন তার বাবাকে গিয়ে খবর দেয় যে সে বিপদে আছে, আর সে যা যা দেখেছে এই সবকিছু বলতে বলে। এটা বলেই সে জিনের কাছে থেকে সাহায্য নেওয়ার জন্য চলে যায়। তখনই সেখানে প্রিন্স চু চলে আসে। সে বুঝতে পারে
পরে একটু আগে তার যে সন্দেহ হয়েছিল যে আশেপাশে কেউ আছে সেটা আর কেউ নয় বরং তার ওয়াইফ। লু ঝাও যখন জিনের কাছে থেকে সাহায্য চাওয়ার জন্য যাচ্ছিল তখনই সে দেখতে পায় জিয়াও জিন মারা গিয়েছে। তার ডেড বডি জিয়াও রেন সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এখন সে কার কাছে সাহায্য চাইবে? সে আশাহত হয়ে পড়ে। তাই সে আর কোনো উপায় না পেয়ে তার বাবা মায়ের কাছে চলে যায়। এটা ছিল তার সৎ মা আর এটা ছিল তার আসল বাবা। সে তার বাবার কাছে সাহায্য চায় আর সবকিছু খুলে বলে। তখন তো তার বাবা অনেক রেগে যায় আর বলে এটা তো খুবই খারাপ হয়েছে। এসব আলোচনা করতে করতেই সেখানে প্রিন্স চু আর লিউ চলে আসে। তখনই এক পলকে সমস্ত গেম উল্টে যায়। তার বাবা লিউকে চর মারে এই জন্য কারণ লু ঝাও তাদের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, কিন্তু এটা তারা বুঝতেই পারেনি। এখানে তারা সবাই আসলে রাজকুমার এবং লিউ এর পক্ষে ছিল। প্রিন্স চু এখন তাকে বলে ভালোই ভালোই তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স লেটার দিয়ে দিব। তুমি প্রাণে বেঁচে যাবে, নয়তো যত বেশি দেরি করবে তোমারই ক্ষতি হবে। তার সার্ভেন্ট তাকে বারবার বলছিল এই সম্পত্তি এই লোকটাকে দিও না, এটা তোমার দাদা তোমাকে দিয়েছিল। তখন রাজকুমার তার চোখের সামনে তার প্রিয় সার্ভেন্টকে মেরে ফেলে। তখন সে প্রচুর কান্না করতে থাকে, তার বাবার কাছে থেকে সাহায্য চায়, কিন্তু সে দেখতে পায় তারা চারজন একই দলে ছিল, কেউ তাকে সাহায্য করে না। এখন তার হাজবেন্ড এবং তার বোন মিলে তাকে প্রত্যেকদিন টর্চার করতে শুরু করে, যতক্ষণ না সে তার সমস্ত সম্পত্তি রাজকুমার চুয়ের নামে লিখে দেয়। এবার রাজকুমার চু তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে তোমার ভেতরে থাকা বাচ্চাটার কথা একবার ভাবো, তুমি সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিলে আমি তোমার বাচ্চার খেয়াল রাখবো, তার সমস্ত ভরণ পোষণ দেব, বাচ্চাটার কথা মাথায় রেখে অন্তত নিজের প্রাণ বাঁচাও। তখন সে রাজি হয়ে যায়, কিন্তু যখন সে দলিলে স্বাক্ষর করতে যায় তখন সে রাজকুমারকে আঘাত করার চেষ্টা করলে রাজকুমারও তাকে আঘাত করে। তখনই তার পেটে আঘাত লাগার কারণে সেখানেই তার মিসক্যারেজ হয়ে যায়। পরদিন সকালে তার ছোট বোন তাকে সাজিয়ে দিচ্ছিল আর চর মারছিল। সে তাকে বলছিল আজকে লু পরিবারের সদস্যরা এখানে ঘুরতে আসবে, এমনকি রাজ্যের বিভিন্ন বড় বড় প্রভাবশালী লোকেরাও আসবে, তাদের সামনে সুন্দরভাবে থাকবে। অন্যদিকে জিয়াওরেনকে দেখতে পাই, তার বোন জিন মারা গিয়েছিল। জিনকে সে অনেক ভালোবাসে, দুনিয়ার চোখে তারা ভাই বোন হলেও তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। সে জিনের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে প্রতিজ্ঞা করে। এরপরে একটা তাওয়িস্টকে ডাকে। এখানে তারা এক ধরনের রিচুয়াল করছিল যার মাধ্যমে জিনের আত্মা সে ডাকতে পারবে এবং তার বডিতে ফিরিয়ে দিতে পারবে। এটার জন্য তাকে নিজের রক্ত বিসর্জন করতে হবে, এমনকি এমনটাও হতে পারে তার আত্মাকে ডাকার সময় সে মারাও যেতে পারে। কিন্তু জিয়াওরেন কোনো কিছুই ভাবে না, সে শুধুমাত্র জিনকে বাঁচাতে চাইছিল। এদিকে প্রিন্স চুয়ের আমন্ত্রণে রাজ্যের সব গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিল। আসলে আজকে লু ঝাওয়ের 18তম জন্মদিন। এই জন্মদিনে তাদের সবাইকে দাওয়াত করা হয়েছিল। সেখানে লু ঝাও আর লিউ দুইজনই চলে আসে। সবাইকে দেখে প্রিন্সেস সবার সামনে প্রিন্স চুয়ের ব্যাপারে বলতে শুরু করে। আজকের দিনে যেহেতু প্রিন্স চু তার সমস্ত সম্পত্তি লুট করে নিতে চায়, এজন্য সে তাদের সবার কাছে সাহায্য চায়। কিন্তু সে অনেক অবাক হয়ে যায় এটা দেখে যে তারা সবাই প্রিন্স চুয়ের দলেই ছিল, কেউ তাকে সাহায্য করে না, বরং তার উপরে হাসে। তখন প্রিন্স চু আর লিউ তার কাছে আসে। তারা তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়, কারণ যেহেতু আজকে তার 18তম জন্মদিন, তাই এমনিতেই সে তার সম্পত্তির ভাগিদার হয়ে যাবে। লু ঝাও তখন তার উপরে হেসে বলে তুমি এটা জানো যে আমার 18তম জন্মদিনে সমস্ত সম্পত্তির মালিক তুমি হয়ে যাবে, কিন্তু তুমি এটা জানো না যে আমি যদি আমার 18তম জন্মদিনে মারা যাই তাহলে আমার সমস্ত সম্পত্তি রাজ্যের কোষাগারে চলে যাবে এবং এতিমদের কাছে দান হয়ে যাবে। এটা শুনে চু তাকে আর আঘাত করে না, কিন্তু লু ঝাও সেখানে থেকে দৌড়ে পালাতে থাকে। সে উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে আর মারা যাওয়ার আগে তাকে অভিশাপ দিয়ে বলে তোমরা আমাকে যতটা কষ্ট এবং আঘাত দিয়েছো, আমি চাই তোমাদের মৃত্যু ঠিক ততটাই খারাপ ভাবে হোক। এটা বলেই সে উপরে থেকে পড়ে মারা যায় আর সেখানে উপস্থিত সবার প্ল্যান একদম নষ্ট হয়ে যায়। এদিকে জিয়াওরেন যখন জিনের আত্মাকে সফলভাবে ডেকে নিয়ে আসতে সক্ষম হয়, তখনই সেই আত্মা তার শরীরে না গিয়ে অন্যদিকে চলে যায়। এটা দেখে তো সে প্রচন্ড রেগে সেই তাওয়িস্টকে আঘাত করে বসে। তখন সেই তাওয়িস্ট বলে আসলে তার আত্মা এসেছে, কিন্তু সেক্ট মাস্টারের সঙ্গে নিশ্চয়ই কোনো আত্মা কানেক্টেড আছে, তার মতো হয়তো একই সিচুয়েশনে অন্য কেউ পড়েছে যে কারণে তার আত্মাকে ডেকেছে, তাই তার আত্মা সেক্ট মাস্টারের শরীরে না গিয়ে ওই ব্যক্তির শরীরে চলে গিয়েছে। আর এটা হওয়ার কারণে সেক্ট মাস্টার তার সমস্ত স্মৃতি ভুলে যাবে। তখন রেন ভীষণ রেগে তাকে আঘাত করে বলে তাকে আমি কোথায় খুঁজে পাবো, এক্ষুনি বল। তখন সেই লোকটা বলে যার শরীরে তার আত্মা প্রবেশ করেছে তার শরীরে রক্ত লাল রঙের অর্কিড ফুল দেখা যাবে, আর এই চিহ্ন সে তার কাঁধে খুঁজে পাবে। এভাবে যদি সে তাকে খোঁজে তাহলে অবশ্যই খুঁজে পাবে। এসব কিছু শোনার পরে জিয়াওরেনের মন খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা লু ঝাওয়ের শরীরে দেখতে পাই তার শরীরে সেই অর্কিডের ফুলের চিহ্ন এঁকে যায়। এর মানে তার শরীরে এখন সেক্ট মাস্টার জিয়াওজিনের আত্মা প্রবেশ করে গিয়েছে। পরদিন সকালে জিয়াওরেনের একটা লোক এসে বলে আজকে এই শহরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। চু রাজ্যের প্রিন্সেস লু ঝাও অনেক উপরে থেকে পড়ে যাওয়ার পরেও সে মারা যায়নি, বেঁচে গিয়েছে। এটা শুনে জিয়াওরেনের গতকালকের কথা মনে পড়ে। সে ভাবতে থাকে তাহলে তার বোনের আত্মা হয়তো সেই মেয়ের শরীরেও প্রবেশ করতে পারে। এদিকে লিউ যখন জানতে পারে লু ঝাও এখনো মারা যায়নি, তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে এত আঘাত পাওয়ার পরেও সে কিভাবে মরল না। এখন আমরা জিয়াওজিনের আত্মাকে দেখতে পাই, যেহেতু সে লু ঝাওয়ের শরীর
শরীরে প্রবেশ করেছিল, তাই লু ঝাওয়ের আত্মা বিলীন হওয়ার আগে তাকে বলে যায়, এখন থেকে তুমি আমার মতো করে বাঁচবে, আর তোমাকে মনে রাখতে হবে আমার সকল কষ্টের প্রতিশোধ তোমাকে নিতে হবে। জিয়াও জিনের কোনো কিছু মনে ছিল না, তাই সে বলে, কিন্তু আমি কে? লু ঝাও শুধু তাকে বলে, তুমি আসলে কে? তোমার পরিচয় তোমাকে আস্তে আস্তে খুঁজে বের করতে হবে। এসব কিছু বলে সে বিলীন হয়ে যায়। তখনই তার জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় লিউয়ের সার্ভেন্ট তাকে মারতে এসেছে, এজন্য সে উল্টো ওই মেয়েকেই মেরে দেয়। এটা দেখে তো লিউ অনেক বেশি ঘাবড়ে যায়। লিউয়ের চেহারা দেখা মাত্রই তার আগের সবকিছু মনে পড়ে যায়, মানে লু ঝাওয়ের স্মৃতি তার কাছে চলে আসে। সে এখন লিউয়ের গলায় চাকু ধরে বলে, তুমি কি জানো আমি কে? আমি হলাম মৃত্যু থেকে ঘুরে আসা ভূত। তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি ফিরে এসেছি। এখন থেকে প্রতি রাতে আমি তোমাকে ভয় দেখাবো। এটা শুনে সে চিৎকার করলে সেখানে রাজকুমার চলে আসে। সে এখন এমন ভান করে যেন তার কোনো কিছুই মনে নেই, তার শুধু এটাই মনে আছে যে রাজকুমার তার হাজবেন্ড। এটা শুনে তো রাজকুমার আবারও আশার আলো ফিরে পায়, সম্পত্তি ফিরে পাওয়ার। তাই সে লু ঝাওয়ের কথাতেই বিশ্বাস করে, লিউয়ের কথায় সে বিশ্বাস করে না। সে লিউকে নিয়ে ওখানে থেকে চলে যায়। বাইরে থেকে এই সবকিছু জিয়াও রেন দেখছিল। সবাই চলে যাওয়ার পরে জিয়াও রেন তার সঙ্গে এসে মারামারি করে। লু ঝাও তার সঙ্গে একদম জিনের মতো করেই ফাইট করছিল, যেই টেকনিকে জিন তার সঙ্গে ফাইট করত। সে আরো বেশি শিওর হওয়ার জন্য তার কাঁধের কাপড় সরিয়ে ফেলে, আর সেখানে অর্কিডের চিহ্ন দেখতে পায়। তখন সে একদম শিওর হয়ে যায় যে এই মেয়ের শরীরের ভেতরে জিনের আত্মা প্রবেশ করেছে। তবে লু তাকে চিনতে পারে না। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? রেন তার কাছে থাকা সেই টোকেন দেখে তাকে বলে, এই টোকেন তোমাকে আমার বোন দিয়েছিল। যেহেতু এই টোকেন তোমার কাছে আছে, তার মানে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। তোমার সব বিপদে আমি তোমার ধারালো অস্ত্র হব। তুমি চাইলে এখন আমার সঙ্গে যেতে পারো। কিন্তু সে তার সঙ্গে যেতে চায় না। সে প্রথমে তার প্রতিশোধ নেবে। এটা শুনে জিয়াও রেন বলে, তোমার শত্রু মানে আমারও শত্রু। এটা বলেই সে তাদের সিগনেচার স্টাইলে হাত মেলায়। লুও তার সঙ্গে হাত মেলায় আর অনেক অবাক হয়ে যায়, কারণ এটা তো হবার কথা ছিল না। তবুও তার আগের কোনো কিছুই মনে পড়ে না। যাই হোক, রেন এখানে তাকে বলে সে হলো জিনের ভাই, আর এখন থেকে সে তার বন্ধু এবং তার বডিগার্ড। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। লু এখন বুঝতে পারে তার দেহে যে চিহ্ন আছে, এই চিহ্নের অর্থ হলো তার শরীরের মধ্যে অন্য কারো আত্মা আছে। কিন্তু সে আসলে কে, কি তার পরিচয়, এটা জানার জন্য প্রথমে লুয়ের জীবনের এই প্রতিশোধ তাকে নিতে হবে। তার মৃত্যুর আগের আকাঙ্ক্ষা তার পূরণ করতে হবে। তারপরেই সে নিজের আসল পরিচয় জানতে পারবে। এজন্য সে ঠিক করে লু ঝাওয়ের প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। কি লু ঝাও রাতে ভূত সেজে তার ছোট বোনকে ভয় দেখায়। তখন সে ভয়ে দৌড়ে প্রিন্স চুয়ের কাছে যায় আর বলতে থাকে, লু ঝাওয়ের ভূত আমাকে ভয় দেখাচ্ছে। সে আসলে মরে গিয়েছে, আর মরার পরে সে ডাইনি হয়ে ফিরে এসেছে। প্রিন্স তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমারও মনে হয় সে হয়তো অভিনয় করছে। তবে এখন আমাদের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তার সম্পত্তি লাভের এই একটা সুযোগে এখন আমাদের হাতে আছে। লিউ তাকে বলে তার কাছে থেকে সাবধানে থাকতে, কারণ তার বোন তো এখন একদম অন্যরকম একটা মানুষ হয়ে গিয়েছে। এমনকি সে তো কুমফুও জানে। এই সবকিছু শুনে প্রিন্স একটু চিন্তিত হয় আর বলে সে তাকে টেস্ট করে দেখবে। পরদিন রাতে সে লু ঝাওকে নিয়ে তাদের শ্বশুর বাড়িতে ডিনার করতে যায়। লু ঝাও এখানে তার বাবা মাকে চিনতে পারছিল না। এটা দেখে তারা তার সঙ্গে তার বাবা মায়ের পরিচয় করিয়ে দেয়। এরপরে তার সামনে এমন একটা খাবার রাখা হয় যেটা আসলে লু ঝাও অনেক পছন্দ করত। এটা তাকে পরীক্ষা করার জন্য রাখা হয়েছিল, এটা দেখার জন্য যে লু ঝাও কি আসলে লু ঝাও নাকি অন্য কেউ। সে তখন ওই খাবারটা মুখে দেয় আর বলে, এটা তো খুবই টেস্টি, মনে হচ্ছে এই খাবারটা আমার খুবই পছন্দের। এটা বলে সে খেতে শুরু করে। তখন তো প্রিন্স চু অবাক হয়ে যায়, কারণ তাদের এই প্ল্যান ফেল হয়ে গেল। এরপরে তার প্ল্যান মতো সেখানে একটা কুমফু মাস্টার আসে, কিন্তু জিয়াও রেন সেখানে এসে ওই লোকটাকে মেরে সে ওই লোকের ছদ্মবেশ ধরে নেয়। এরপরে সে প্রিন্স চুয়ের উপরে অ্যাটাক করতে যায়। এটা দেখে তো লু ঝাও তার সামনে চলে আসে, যার ফলে তার বুকের ভেতরে চাকুটা ঢুকে যায়। সে তার হাজবেন্ডকে প্রোটেক্ট করতে করতে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে তো তার হাজবেন্ড অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, দ্রুত তাকে নিয়ে প্রাসাদে চলে যায়। যেটা দেখে লিউয়ের একদমই ভালো লাগে না। প্রাসাদে এসে প্রিন্স চু তার জন্য অনেক বেশি চিন্তিত ছিল। তখন লু ঝাও তাকে কান্না করতে করতে বলে, আমি শুনেছি আমার বিয়ের পরে নাকি আমার সমস্ত সম্পত্তি তোমার হয়ে যাওয়ার কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি আমি মারা যাই তাহলে হয়তো তুমি আমার সম্পত্তি পাবে না। এজন্য আমি এই চিঠিটা তোমাকে দিলাম। এটা তুমি জিয়ানমেন রাজ্যের বড় ছেলেকে দিও, আর তাকে আমি চিঠিতে লিখেছি আমার সমস্ত সম্পত্তি এখানে ট্রান্সফার করে দিতে। এটা বলেই সে জ্ঞান হারায়। তখন রাজকুমার অনেক চিন্তিত হয়ে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার যখন তাকে চেক করতে যাবে তখন সে একদম ঠিক হয়ে যায়। আসলে এই সবকিছু লু ঝাও আর রেইনের পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। তার শরীরে কোনো আঘাতই লাগেনি। রেইন তাকে আঘাত করেছিল একদম জায়গা মতো, কারণ সে ওখানে রক্তের ব্যাগ রেখেছিল। মানে সে এখন একদম প্ল্যান মতো এগোচ্ছিল। লিউ তার মায়ের কাছে কান্নাকাটি করে বলছিল প্রিন্স দিন দিন ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। যেহেতু তার মা অনেক বেশি চালাক ছিল, এজন্য উনি বুঝতে পেরেছিলেন লু ঝাও আসলে আসল লু ঝাও নয়। এজন্য তিনি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে বলে নিজের মেয়েকে কথা দেয়। এজন্য পরদিন সকালে সে লু ঝাওয়ের সার্ভেন্টকে পানিতে ডুবিয়ে কষ্ট দিচ্ছিল আর টর্চার করে তার কাছে থেকে জানতে চাইছিল লু ঝাওয়ের আসল পরিচয়। তখন সেখানে লু ঝাও এলে সে লু ঝাওকে বলে, আমি জানি তুমি আসল লু ঝাও নও। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না, আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো। তখন তো লু ঝাও অনেক রেগে যায় আর তাকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে লাগতে
এসেছো? এটা বলে সে ওখানে থাকা সবগুলো সার্ভেন্টকে মেরে শিক্ষা দেয়। আর এরপরে সে তার সৎ মা অর্থাৎ লিউ এর মাকে পানিতে ডুবিয়ে সেখানেই মেরে ফেলে। কিন্তু এই কাজ করার পরে তারা বুঝতে পারছিল না যে প্রমাণ কিভাবে লোপাট করবে। তখন সেখানে জিয়াও রেন এসে বলে এই বিষয়টা আমার উপরে ছেড়ে দাও। সেদিন বিকেলে লিউ যখন রাজকুমারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখনই পুকুরের পাশে সে তার মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে। তার মায়ের মৃত্যুতে সে অনেক কান্না করে। সেখানে প্রিন্স আর লু ঝাও এলে সে বুঝতে পেরেছিল লু ঝাও হয়তো তার বোনকে মেরেছে। সে তার উপরে অনেক বেশি রেগে যায়, কিন্তু প্রিন্স তাকে প্রোটেক্ট করে। এরপরে লিউ তাকে সবকিছু খুলে বললে প্রিন্স এবার তাকে সন্দেহ করতে শুরু করে। তখনই সেখানে জিয়াও রেন চলে আসে। সে নিজেই মার্ডারের ইনভেস্টিগেশন করতে চায়। তখন প্রিন্স বলে এটা আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে তোমাকে ইনভলভ হতে হবে না। কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না, তার পুরো প্রাসাদ খুঁজে দেখতে বলে। তখনই একজন লোক এসে রাজকুমারকে জানায় সে হলো জুনটিয়ান মেন ক্ল্যানের প্রধান সেনাবাহিনী। এটা শুনে সে একটু ভয় পায়, কারণ তার সাথে বেশি চালাকি করলে তারই ক্ষতি হবে। তাই সে আর কোনো উপায় না পেয়ে জিয়াও রেনের সাথে কোঅপারেট করে। তখন জিয়াও সেখানে থেকে চলে যায়। লিও এখন বারবার কাকুতি মিনতি করে প্রিন্স জুয়ের কাছে এই সব কিছুর বিচার চায়। কিন্তু প্রিন্স চু তাকে আঘাত করে বলে তুমি আর তোমার মা মিলে যেই বোকামি করেছো সেটার ফল দুইজন মিলে একসঙ্গে ভোগো, আর তুমি যা ইচ্ছে করো, আমার দেখার নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিয়াও রেন মার্ডার কেস ইনভেস্টিগেশনের নাম করে লু ঝাওকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল। রাতে সে তাকে তার ফেভারিট খাবার নিয়ে এসে দেয়। যেহেতু তার মধ্যে জিনের আত্মা ছিল, এজন্য এই খাবার খেয়ে তার খুবই ভালো লাগে। এটা আসলেই তার ফেভারিট খাবার হয়ে যায়। এখানে কথা বলতে বলতে জিয়াও তার কাছাকাছি আসার চেষ্টা করে। তখন তারও জিয়াও এর প্রতি কিছুটা ফিলিংস অনুভব হয়। সে এখন জিয়াওকে জিজ্ঞাসা করে তোমার বোন জিন কেমন ধরনের মানুষ ছিল? তখন সে ছোটবেলার একটা কথা মনে করে, যখন তার বোন তাকে বাঁচানোর জন্য নিজের সমস্ত শক্তি ব্যবহার করেছিল। নিজের কাছে থাকা ছোট্ট এক টুকরো খাবারও তার ভাইকে দিয়ে দিয়েছিল। এমনকি রাতে যখন তাদেরকে শিয়াল হামলা করে দেয় তখনও সে একাই তার ভাইকে প্রোটেক্ট করছিল। এই সব কিছু মনে করে সে তাকে বলে আমরা দুই ভাই বোন মিলে অনেক কষ্ট মোকাবেলা করেছি। আমি ভেবেছিলাম আমি সব সময় তাকে প্রোটেক্ট করব, কিন্তু সে আমার আগে চলে গেল। এসব কিছু বলে সে ওখানে থেকে মন খারাপ করে উঠে চলে যায়। তারপরে সে আর তার বন্ধু মিলে দরজায় দাঁড়িয়েছিল। তার সার্ভেন্টকে ভেতরে পাঠায়। মেয়েটি লু ঝাওয়ের কাছে গিয়ে কথায় কথায় তাকে জিজ্ঞাসা করে সে কি জিয়াও রেনকে পছন্দ করে কিনা আর তার সঙ্গে সারা জীবন থাকতে চায় কিনা। লু ঝাও তখন তাকে বলে সে কেমন ধরনের মানুষ সেটা তো আমি জানি না, তবে তার সঙ্গে আমার সম্পর্ক গিভ অ্যান্ড টেকের। আমরা দুজন শুধুমাত্র একে অন্যের স্বার্থের জন্য একে অন্যকে ব্যবহার করছি। এটা শুনে বাইরে থাকা জিয়াও রেনের মন খারাপ হয়ে গেলে তার বন্ধু তাকে বলে চিন্তা করো না বন্ধু, সে তোমাকে ব্যবহার করছে তো কি হয়েছে, আমি আছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে লু ঝাওয়ের বাবা তাকে ডেকে পাঠায় জন্য সে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। তার বাবা তাকে বলে আজকে তার আন্টির মৃত্যুর 3য় দিন। যদিও সে তার আসল মা নয়, কিন্তু লিউ হঠাৎ করে অসুস্থ হয়েছে জন্য সে তার মায়ের শেষকৃত্যে যেতে পারছে না। তাই আমি চাই লিউ এর বদলে তুমি তোমার আন্টিকে একটু সম্মান জানিয়ে আসো। সে তার বাবার কথা মতো পাহাড়ের চূড়ায় চলে যায়। তার আন্টির কথা মনে করে অভিনয় করে অনেক কান্না করে। এরপরে তাকে সম্মান জানায় আর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাকে একটা কেক খেতে হয়, আর এই কেকে তার বাবা কিছু একটা মিশিয়েছিল। যখন তারা ফিরে যাচ্ছিল তখনই কেউ একজন তাদের উপরে অ্যাটাক করে দেয়। তার বাবা সেখানে অজ্ঞান হওয়ার ভান করে, কারণ এই সবকিছু তার বাবার প্ল্যান ছিল। লু ঝাও নিজেও এই প্ল্যান বুঝতে পেরেছিল, এই জন্য সেও অভিনয় করে সেখানে থেকে বাঁচাও বাঁচাও বলে পালাতে থাকে। তার বাবা এখন একটা লোককে পাঠায় এটা দেখার জন্য যে তার মেয়ে ওই পাহাড় থেকে লাফ দিয়ে মারা গিয়েছে কিনা, তাহলে এটা যেন গিয়ে রাজাকে জানানো হয়। এদিকে লু ঝাও পালাতে পালাতে পাহাড়ের চূড়ায় উঠে যায়। তার শরীর হঠাৎ করে খারাপ করে। লোকগুলো তার কাছে আসলে তখনই সেখানে জিয়াও রেন চলে আসে আর তাদের সবার সঙ্গে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয়। তবে তারা সংখ্যায় ছিল অনেকজন, এজন্য আরো অনেক লোকেরা ছিল যারা তাকে মারতে চাইছিল, কিন্তু পেছনে ফিরে যাওয়ার আর কোনো পথ তাদের ছিল না। এজন্য লু ঝাও জিয়াও রেনের হাত ধরে তাকে বলে তুমি কি আমাকে বিশ্বাস করো? সে যেহেতু তাকে বিশ্বাস করে এজন্য তারা দুজনই হাত ধরে সেই পাহাড়ের উপরে থেকে নিচে লাফ দেয়। বিষয়টা যখন প্রিন্স চুকে জানানো হয় তখন তো সে ভীষণ রেগে যায়। সে লিওর বাবাকে বলে যদি লু ঝাও মারা যায় তাহলে আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো, যেভাবেই হোক পাহাড়ের নিচে গিয়ে খুঁজে তাকে বের করো। এদিকে লু ঝাওকে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারা দুইজনই বেঁচে ছিল, কিন্তু হঠাৎ করেই লু ঝাওয়ের শরীর অনেক খারাপ করতে শুরু করে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তাই সে কোনো কিছু না ভেবেই জিয়াও রেনকে জড়িয়ে ধরতে শুরু করে, তাকে কিস করতে শুরু করে। জিয়াও রেন তার পালস চেক করে বুঝে যায় যে তাকে পয়জন দেওয়া হয়েছে। এজন্য সে তাকে বিষয়টা বুঝিয়ে বলে যে এই বিষ অপসারণের জন্য তাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, কিন্তু এটা যদি তারা করে তাহলে তাদের দুজনের শরীরেই লাল রঙের একটা চেইনের মার্ক হয়ে যাবে, যেটা থেকে মুক্তি লাভ করা এতটা সহজ হবে না আর তারা দুজন হয়তো ফেঁসে যাবে। তাই লু ঝাও যেন এই কাজ করার আগে আরো একবার ভেবে দেখে। তখন সে বলে আর কোনো উপায় নেই? জিয়াও রেন বলে আরো একটা উপায় আছে, গাছামা ঔষধের মাধ্যমে তোমার এই বিষ অপসারণ করা যাবে, তবে ওইটা খুবই কষ্টসাধ্য। লু ঝাও এটাতে রাজি হয়ে যায়। তখন সে লু ঝাওকে একটা গুহার পাশে বসিয়ে গাছামা ঔষধ তৈরি করে তাকে খাইয়ে দেয়, কিন্তু এটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে কেমন যেন হতে শুরু করে।
সে বারবার নিজে থেকেই তার মাথায় আঘাত দিচ্ছিল। জিয়াউরেন তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তখন সে জিয়াউরেনের বুকে অনেক ঘুষি মারে। জিয়াউরেনের মুখ থেকে রক্ত বের হয়ে যায়। এভাবেই লু ঝাও অনেক কষ্টের পরে তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, মানে এটার সাথে বিষও বেরিয়ে যায়। তাকে এত কষ্ট পেতে দেখে জিয়াওয়েরও ভীষণ কষ্ট হয়। বাইরে ঠান্ডা ছিল জন্য সে নিজের কোট তাকে পরিয়ে দেয়। লু ঝাওয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে জিয়াউরেনের বুকে সেই আঘাত দেখতে পায়। তার অনেক খারাপ লাগে। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার এমনটা করার কি দরকার ছিল? সেই সময় তুমি আমার কাছে থেকে সরে যেতে পারতে। কিন্তু জিয়াও তাকে বলে, আমি কিভাবে তোমাকে এতটা কষ্ট পেতে দিতে পারি বলো? তার এই কথা শুনে সে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে জিয়াও তার সঙ্গে একটু মজাও করে। এখন তারা দুজন মিলে বাইরে বসে আগুনে খাবার পুড়িয়ে খাচ্ছিল আর অনেক গল্প করছিল। এখন তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। পরদিন সকালে প্রিন্স চু, তার লোকজন আর তার শ্বশুর মিলে পাহাড়ের নিচে যায় লু ঝাওকে খোঁজার জন্য। তারা সেখানে তাকে খুঁজে পায়। তাকে জীবিত দেখে তো তার বাবা অনেক অবাক হয়ে যায়। তিনি শুধু মনে মনে ভাবছিলেন সে একা এখানে কিভাবে এলো, একা একাই সে 2 দিন সার্ভাইভ করে নিয়েছে। তখনই তার মনে পড়ে সে তো তার মেয়েকে পয়জন দিয়েছিল, তার তো বেঁচে থাকা সম্ভবই না। এজন্য সে তার হাতে চেক করে দেখে ওই লাল দাগটা আছে কিনা। কিন্তু যেহেতু সেই লাল দাগ নেই, তখন তো তিনি বলেন, এটা তো অসম্ভব, তুমি কিভাবে বেঁচে গেলে? তখন সে কান্নাকাটি করলে রাজকুমার তাকে থামিয়ে দিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরেও তার বাবা শুধু তাকে দেখে ভাবছিল এই বিষক্রিয়া সে কিভাবে কাটাতে পারলো। কারোর সঙ্গে না থেকে তো এই বিষক্রিয়া কাটানো এত সহজ নয়। রাজকুমার চুকে একটা কাজের জন্য ডাকা হলে সে বাইরে চলে যায়। তখন তার বাবা তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, পাহাড় থেকে পড়ে যাওয়ার পরে সে কিভাবে বেঁচে গিয়েছে, তাকে কি কেউ সাহায্য করেছে? তখন সে বলে, হ্যাঁ, পাহাড় থেকে পড়ে যাওয়ার পরে আমি একটা জায়গায় গিয়েছিলাম। সেটা হচ্ছে নরকে যাওয়ার রাস্তা। সেখানে একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। সেখানে আমার সঙ্গে আন্টিরও দেখা হয়েছিল। তিনি আমাকে বলেছেন যত দ্রুত সম্ভব আপনাকেও সেখানে তার জন্য পাঠিয়ে দিতে। তার নাকি সেখানে একা একা লাগছে। এটা শুনে তার বাবা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এর মানে কি বোঝাতে চাইছো? তখন সে তার বাবার দিকে শয়তানি চোখে তাকায়। লু ঝাও যখন তার বাবাকে ভয় দেখায় তখন তিনি অনেক রেগে যান। তিনি তার গায়ে হাত তুলতে চাইলে সে পাল্টা তার বাবাকে আঘাত করে। ততক্ষণে সেখানে দরবার থেকে জিয়াউরেন চলে এসেছিল। তার কাছে লু ঝাওয়ের বাবাকে অ্যারেস্ট করার অনুমতি ছিল, যেটা সে প্রিন্স চুকে দেখায়। একই সাথে সে ওখানে 2 জন সাক্ষীকে প্রমাণ হিসেবে জোগাড় করে, যার মধ্যে একজন লু ঝাওয়ের বাবার জন্য সেই মেডিসিন মেশানো কেক তৈরি করেছিল, আর আরেকজন যে কিনা তাদের উপরে অ্যাটাক করে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। যখন তার বাবার অপরাধ এখানে প্রমাণ হয়ে যায় তখন লু ঝাও সেখানে অ্যাক্টিং করে কাঁদতে কাঁদতে বলছিল তার বাবা তার সঙ্গে এমনটা করতে পারে না। তারা যেন তার বাবাকে জেলে না নিয়ে যায়, কিন্তু তার বাবাকে জেলে নিয়ে চলে যাওয়া হয়। তখন সে প্রিন্স চুয়ের কাছে অনেক কান্নাকাটি করছিল আর বলছিল তার বাবাকে বাঁচাতে। তখন সে তাকে আশ্বাস দিয়ে বলে, আমি অবশ্যই আসল অপরাধীকে খুঁজে বের করব, তুমি চিন্তা করো না। এটা বলে সে মনে মনে ভাবছিল যে লু ঝাও আসলে কি প্ল্যান করছে। এর পরের সিনে দেখি সে এবং জিয়াউরেন একসঙ্গে তার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যায়। তারা দুজন মিলে তার বাবাকে আসল সত্যিটা বলে যে কিভাবে সে বেঁচে গিয়েছিল। আর এরপরে তার ছোট মেয়ের নাম করে এমন ভাবে ব্ল্যাকমেইল করে যে তার বাবা জেলখানাতেই সুইসাইড করে ফেলে। এই খবর যখন প্রিন্স চুকে দেওয়া হয় তখন তো সে অনেক বেশি রেগে যায় আর বলে, তোমরা কি করছিলে? একই সাথে সার্ভেন্ট তাকে এটাও বলে যে লিউ প্রেগনেন্ট। এটা শুনে সে লিউয়ের সঙ্গে দেখা করতে যায়। লিউ প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল। তার বাবা এবং মা দুইজনই মারা গিয়েছে। এই সব কিছুর জন্য সে প্রিন্সের কাছে জবাব চাইছিল। তখন প্রিন্স তাকে শান্ত হতে বলে আর বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। প্রিন্স চু তাকে বলে লু ঝাওকে বেইজিং রাজ্যে পাঠানো হচ্ছে। যেদিন সে ওই রাজ্য থেকে ফিরে আসবে সম্পত্তি নিয়ে, সেই দিনই তাকে মেরে ফেলবো, তুমি চিন্তা করো না। এদিকে জিয়াউরেন আর লু ঝাও একসঙ্গে প্ল্যান করছিল কিভাবে তারা বেইজিং রাজ্যে গিয়ে প্রিন্স চুয়ের চোখ ধোকা দেবে আর উল্টো তাকেই ফাঁসিয়ে দেবে। তারা দুজন এখন একে অন্যের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে প্রিন্স চু নিজে তার ওয়াইফকে এগিয়ে দেয়। লু ঝাও চলে যাওয়ার পরে সে তার একজন লোককে বলে তাদের উপরে নজর রাখার জন্য আর তাকে সবসময় খবর দিতে। লু ঝাও যখন বেইজিং রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখনই সেখানে জিয়াওরেন চলে আসে। সে প্রথমে তার ওই গাড়িওয়ালাকে মেরে ফেলে আর এরপরে সে নিজেই তার গাড়িওয়ালা সেজে তাকে নিয়ে বেইজিং রাজ্যে যেতে থাকে। সেখানে পৌঁছানোর পরেই সেখানকার সেনাপতির সঙ্গে তাদের ফাইট হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই সেখানে রাজকুমার পিলান চলে আসে। লু ঝাওকে দেখে সে চিনতে পারে লু ঝাও হলো তার চাচাতো বোন। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন লু ঝাও তাকে বলে তার 18 বছর বয়স হওয়ার পরে যে সম্পত্তি তার পাওয়ার কথা ছিল সেটাতে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা এড়ানোর জন্য তার প্রিন্সের সহায়তার প্রয়োজন। যেহেতু সে তার চাচাতো ভাই তাই তার স্বাক্ষরের প্রয়োজন আছে। প্রিন্স পিলান তার সাহায্য করতে চায়, কিন্তু তার আগে তারা যে বেয়াদবি করেছে সেই সবকিছুর জন্য তাকে 100 বেতের বাড়ি নিতে হবে। লু ঝাওয়ের বদলে জিয়াউরেন সেই আঘাত নিতে রাজি হয়ে যায়। এরপরে প্রিন্স পিলান বলে সে প্রথমে তাদের রাজ্যের প্রিন্স চুয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করবে, তারপরে সিদ্ধান্ত নেবে। এটা বলে চলে যায়। মার খাওয়ার পরে সেই দিন রাতে
জিয়াওরেনের ক্ষত আঘাতে লু ঝাও মলম লাগিয়ে দিচ্ছিল। এই সময় তারা দুজন একে অন্যের অনেক কাছাকাছি চলে আসে। জিয়াওরেন তাকে কিস করে, কিন্তু সে কিছুই বলে না। এটা দেখে সে বুঝতে পেরে যায় যে লু ঝাও তাকে পছন্দ করে। এজন্য লু ঝাও যখন রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায় তখন সে তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। এরপরে সে তাকে কিস করে বসে। এটা দেখে লু ঝাও তাকে বাধা দিলে সে তাকে বলে জিয়াওরেন আসলে তাকে কতটা ভালোবাসে আর তার ভালোবাসা সত্যি, মিথ্যে নয়। কিন্তু লু ঝাও তার হাজবেন্ডের কাছে থেকে ধোঁকা পাওয়ার পরে কোনো ছেলেকে বিশ্বাস করতে পারছিল না, এমনকি তাকেও না। জিয়াওরেন শুধু তাকে বলে তুমি আমাকে একবার বিশ্বাস করো। এটা বলে সে তাকে আবারও কিস করে আর লু ঝাওকে বলে তুমি আসলে আমাকে পছন্দ করো, কিন্তু তুমি এটা স্বীকার করতে চাইছো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে লু ঝাও যখন কাপড় শুকাতে দিতে যায় তখনই তার সঙ্গে প্রিন্সের দেখা হয়। প্রিন্স পিলান তাকে সাবধানে চলাফেরা করতে বলে। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো লু ঝাওকে মনে মনে পছন্দ করে, কিন্তু প্রকাশ করতে চায় না। এরপরে প্রিন্স সেখানে থেকে চলে গেলে সেই সেনাপতিটা আবার এসে লু ঝাওয়ের উপরে অ্যাটাক করে দেয়, কারণ তাদের কারণে তার 50টা বেতের বাড়ি খেতে হয়েছে। কিন্তু লু ঝাও আর জিয়াওরেন মিলে তাকে একটা শিক্ষা দিয়ে দেয়। তারা তাকে একটা মেডিসিন খাইয়ে বলে এই মেডিসিনের অ্যান্টিডোট শুধুমাত্র তাদের কাছে আছে, 30 দিন পরে সে মারা যাবে। তারা এখানে কয়েকদিনের জন্য আছে, যদি সে তাকে আর কোনো সমস্যা করে তাহলে সেই অ্যান্টিডোট তারা দেবে না আর সে মারা যাবে। তখন সেই লোকটা তাদের কাছে অনেক মাপ চায় আর বলে এরপর থেকে তারা আর কখনো কোনো ঝামেলা করবে না। এইসব কথা শেষে লু ঝাও আর জিয়াওরেন রুমে চলে যায়। তখন জিয়াওরেন আবারও তার সঙ্গে রোমান্স করতে শুরু করে। অন্যদিকে প্রিন্স চুকে দেখি সেই রাজ্যে চলে এসেছিল লু ঝাওয়ের সঙ্গে দেখা করার জন্য। সে এখন তার রুমের দিকেই যাচ্ছিল আর এদিকে তারা দুজন রোমান্স করছিল। প্রিন্স চু যখনই তাদের ঘরে প্রবেশ করে তখন দেখতে পায় লু ঝাও তো সেখানে বসেই আছে। আসলে প্রিন্স চু আর তার লোকেরা তার সম্পত্তির কাগজপত্র নিয়ে এসেছিল, কারণ প্রিন্স পিলান তাদেরকে নাকি পারমিশন দিয়ে দিয়েছে। এখন প্রিন্স তাকে সেই সম্পত্তির কাগজগুলোতে স্বাক্ষর করে দিতে বলে। লু ঝাও খুশি খুশি সেই সবগুলো কাগজে স্বাক্ষর করে দেয় এবং তার ফিঙ্গারপ্রিন্ট দেয়। এটা দেখে চু মনে মনে ভাবছিল সকল সম্পত্তি একবার আমার নামে ট্রান্সফার করে নেই, তারপরে আজকের ডেটই হবে তোমার মৃত্যুর দিন। একই সাথে লু ঝাও মনে মনে ভাবছিল যে বেশি লোভ করলে তোমাকে মরতে হবে। তারা চলে যাওয়ার পরে সেখানে জিয়াওরেন আর তার সার্ভেন্ট বেরিয়ে আসে। আসলে এই সার্ভেন্টই তাদেরকে দৌড়ে এসে খবর দিয়েছিল প্রিন্স চু এখানে আসছে, তাই সময় মতো জিয়াওরেন লুকিয়ে পড়েছিল। প্রিন্স চু আসলে ভাবছিল তার নামে হয়তো সব সম্পত্তি চলে গিয়েছে, কিন্তু তারা প্ল্যান করে আগে থেকে সেই কাগজের লেখায় কিছু গরমিল করে রেখেছিল। এখন তাদের সেকেন্ড প্ল্যান শুরু করতে হবে। তাই লু ঝাও প্রিন্স পিলানের সঙ্গে গিয়ে দেখা করে। সে কান্না করে করে তাকে বলে আমি আপনার কাছে থেকে একটা সাহায্য চাই। আমি প্রিন্স চু এর একজন গুপ্তচরের কাছে থেকে আজকেই জানতে পারলাম আমার ছোট বোনের সঙ্গে নাকি তার গোপন প্রেম গড়ে উঠেছে আর তারা দুজন মিলে নাকি আমার সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে। আজকে সকালে আমি আমার হাজবেন্ডকে আমার সম্পত্তি লিখে দিয়েছি। যদি এমনটাই হয় তাহলে আমি কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। আমার বাবা মাও বেঁচে নেই, এখন আপনি আমার গার্জিয়ান, এজন্য আমি আপনার কাছে থেকে সাহায্য চাইতে এসেছি। এসব কিছু শোনার পরে প্রিন্স পিলান তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। সেই দিন রাতে তারা প্রিন্স চু এর প্যালেসে চলে যায়। প্রিন্স চু তার রুমের ভেতরে লিউকে নিয়ে গল্প করছিল, কারণ তারা জানতো লু ঝাও আরো 2 দিন পরে এই রাজ্যে ফিরে আসবে, তাই তারা নিশ্চিন্তে গল্প করে যাচ্ছিল। প্রিন্স চু এখানে লিউকে কথা দিয়ে বলে যে যখনই লু ঝাও এখানে চলে আসবে সে তাকে মেরে ফেলবে। এরপরে তার রানী হবে লিউ আর তার গর্ভে যেই সন্তান আছে সেটা হবে তাদের ক্রাউন প্রিন্স। এই সব কিছু প্রিন্স পিলান আর লু ঝাও শুনে ফেলেছিল। প্রিন্স চু যখন তাদেরকে দেখে তখন তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। লু ঝাও এখন প্রিন্স পিলানের সামনে কান্না করতে করতে প্রিন্স চুকে অনেক বকা দিয়ে বলছিল আমি তোমাকে এত ভালোবাসলাম আর তুমি আমাকে এইভাবে ধোঁকা দিলে, তাও আবার আমারই ছোট বোনের সাথে। এখন সে তার বোনকে আঘাত করতে যায়, তখন প্রিন্স চু তাকে প্রোটেক্ট করে। এখানে সে প্রিন্স চুকে অনেক গালি দেয়, তাকে আঘাত করে, তাকে চড় মারে। তখন প্রিন্স চু তার উপরে ভীষণ রেগে যায়। প্রিন্স পিলান তখন তাদেরকে ধমক দিয়ে বলে আমার সামনে তোমরা এত মারামারি করছো কেন। তখন প্রিন্স তার কাছে থেকে মাপ চায় আর বলে এটা আমাদের নিজস্ব ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। লু ঝাও তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চায়। তখন প্রিন্স পিলান নিয়ম করে দেয় যেহেতু প্রিন্স চু এর স্ত্রী থাকা সত্ত্বেও সে লিউ এর সাথে সম্পর্কে জড়িয়েছে, এজন্য লু ঝাও তাকে আজকেই ডিভোর্স দেবে আর তার সমস্ত সম্পত্তি প্রিন্স চুকে লু ঝাওয়ের নামে করে দিতে হবে। তখন সে আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সেই দিন রাতে সমস্ত সম্পত্তি সে লু ঝাওয়ের নামে করে দেয়। এরপর সে লু ঝাওকে বলে এই কাগজ নিজে এসে নিয়ে যেতে। লু ঝাও সেই কাগজটি নিতে গেলে সে তাকে আঘাত করে বসে। তখন লু ঝাও নিজের কুমফু স্টাইলে সেই কাগজটা নিয়ে নেয়। প্রিন্স চু তখন বুঝতে পারে যে সে লু ঝাও নয়। সে বলে তুমি তো আসল লু নও, তুমি আসলে কে? তখন লু ঝাও বলে আমি আসল, তবে তুমি আমার সঙ্গে যে অন্যায় করেছো সেই সব কিছুর বদলা আমি নিয়ে নেব, এটা মনে রেখো। এসব কিছু বলে সে বাহিরে চলে যায়। প্রিন্স পিলানের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। প্রিন্স পিলান তাকে সাবধানে থাকতে বলে। একই সাথে সে এটাও বলে যে সে বুঝতে পেরেছিল সে আসল লু ঝাও নয়, তবে তার মতো দেখতে। যেহেতু সে লু ঝাওয়ের মতো দেখতে এই জন্যই সে তাকে সাহায্য করেছিল। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে গেলে লু ঝাও তো অনেক বেশি অবাক হয়ে যায়।
এদিকে জিয়াওরান গিয়ে তাদের দেশের রাজার কাছে প্রিন্স চুয়ের ব্যাপারে সবকিছু বলে দেয়, যে সে কিভাবে তাদের দেশের অস্ত্র পাচার করেছে, তার শ্বশুর শাশুড়ির অপরাধের ব্যাপারেও জানায়। আর প্রিন্সেস লু ঝাও এখন অসহায় হয়ে গিয়েছে এই সবকিছু জানায়। তাই লু ঝাওয়ের প্রোটেকশনের জন্য সে রাজার কাছে অনুমতি চায়, কারণ সে এখন লু ঝাওয়ের সাথে থাকতে চায়। তখন রাজা তাকে অনুমতি দিয়ে দিলে সে অনেক খুশি হয়ে যায়। লু ঝাও তার জন্য একটা বাড়িতে অপেক্ষা করছিল, সে তার সঙ্গে গিয়ে দেখা করলে তারা দুজনই ভীষণ খুশি হয়ে যায়। তারা দুজন এখন মুক্ত পাখির মতো উড়ে বেড়ায়। এখন যেহেতু লু ঝাওয়ের তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে, তাই জিয়াওরান রাজার কাছে থেকে অনুমতি নিয়ে তার জন্য একটা সুন্দর বাড়িতে থাকার ব্যবস্থা করে। সে তাকে বলে, তুমি এখন থেকে এখানে যেভাবে ইচ্ছে থাকতে পারো, যেখানে ইচ্ছে যেতে পারো, যা ইচ্ছে খেতে পারো, এখন থেকে তুমি মুক্ত। এই সবকিছু বলে সে ওখানে থেকে চলে যায়। সেখানে জিয়াওরানের সাথে ছিল যে তার খেয়াল রাখছিল। লু ঝাওয়ের জিয়াওরানের প্রতি এত কেয়ার এবং এত চিন্তা দেখে সে তাকে বলে, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, যদি সে তাকে পছন্দ করে থাকে তাহলে যেন জিয়াওরানকে বলে দেয়। এমনটাও হতে পারে যে তার বলতে বলতে হয়তো সময়ই পার হয়ে যাবে, তাই বেশি দেরি হওয়ার আগেই সে যেন নিজের মনের ভাব প্রকাশ করে ফেলে। এটা শোনার পরে সে জানালার পাশে দাঁড়িয়ে এই সবকিছুই ভাবছিল আর হাসছিল। সে বুঝতে পারছিল যে সেও আসলে জিয়াওরানকে ভালোবেসে ফেলেছে। তখনই একজন প্রহরী এসে জানায় জিয়াওরান অনেক আহত হয়ে পড়েছে, কেউ একজন তাকে আঘাত করেছে, তার অবস্থা খুবই খারাপ। এটা শুনে লু ঝাও দৌড়ে তার কাছে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে জিয়াওরানের যেন কোনো কিছু না হয়, কারণ সে এখনো তাকে নিজের মনের কথা বলতে পারেনি। সে তাকে নিজের মনের কথা বলতে চায়। এসব কিছু বলছিল আর দৌড়ে তার কাছে যাচ্ছিল। জিয়াওরানকে দেখানো হয় সে আহত ছিল, তবে এতটাও বেশি না। তখন তার সার্ভেন্ট এসে তাকে বলে সে লু ঝাওকে খবর পাঠিয়েছে যে তার মাস্টার অনেক বেশি আহত। লু ঝাও নিশ্চয়ই তার সঙ্গে দেখা করার জন্যই আসছে, তাই সেও যেন অ্যাক্টিং করে। কিন্তু ততক্ষণে সেখানে লু ঝাও এসে গিয়েছিল আর তাদের সব কথা শুনে ফেলেছে। তখনই তারা ড্রামা শুরু করে দেয়, এমন ভাব করে যেন রেন অনেক বেশি আহত। লু ঝাও তখন তাদের কাছে গিয়ে বলে, তোমাদের নাটক শেষ হয়েছে? এটা শুনে সার্ভেন্ট দ্রুত সেখানে থেকে বেরিয়ে যায়। লু ঝাওয়ের তো রেনের উপরে অনেক রাগ হচ্ছিল, কারণ তারা তাকে একদম ভয় পাইয়ে দিয়েছিল। সে এবার মন খারাপ করে ওখানে বসে পড়ে আর রেনকে বলে, জানো আমি তোমার কথা ভেবে কতটা ভয় পেয়েছিলাম। আমি মনে করেছিলাম তোমাকে হয়তো আমি আমার মনের কথা আর বলতেই পারবো না যে আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে রেন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বললে? লু ঝাও তাকে আবারও তার মনের ফিলিংস এর কথা বলে। এটা শুনে তো রেন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। সে বলে, এই কথাটা আমার আসলে আগে বলা উচিত ছিল। আমি এতদিন থেকে প্ল্যানিং করছিলাম তোমাকে বলার জন্য, কিন্তু আমি বলতেই পারছিলাম না। লু ঝাও তাকে এত বেশি ইমোশনাল হতে দেখে বিষয়টা বুঝতে পারে। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, ইটস ওকে। রেন এবার তাকে বিয়ের প্রপোজাল দিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? লু ঝাও রাজি হয়ে যায়। তখন সে তাকে কিস করে। এদিকে তারা দুইজন মনে করছিল তাদের মাস্টারের হয়তো 12টা বেজে গিয়েছে। তাকে বাঁচানোর জন্য যখন তারা ভেতরে যায় তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। জিয়াওরান তো অনেক রেগে যায়। আসলে এই দুইজনও বারবার এরকম টাইমেই ভেতরে ঢুকে যায় আর তারা দুজনও এই বিষয়টির জন্য অনেক লজ্জা পায়। এদিকে প্রিন্স চুকে তার লোক এসে খবর দেয় এতদিন তাদের প্রাসাদে যেই সব ঘটনা ঘটেছিল, এমনকি পিলান রাজকুমারের প্রাসাদে যাওয়া পর্যন্ত এই সব কিছুতেই লু ঝাওকে জিয়াওরান সাহায্য করেছে। এই সবকিছুর পেছনে সেই ছিল। এটা শুনে তো প্রিন্স চু রেগে যায় আর বলতে থাকে, এবার তাকে দেখে নিব আমি। এদিকে তারা দুইজন মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। জিয়াওরান এখানে তার পছন্দের জিনিসগুলো কিনে দেয়। তারা দুজনেই এক অন্যকে হেয়ারপিন গিফট করে। জিয়াওরান তাকে দেওয়ার জন্য কিছু একটা ভুলে গিয়েছিল, এজন্য সে তাকে ওখানে ওয়েট করতে বলে চলে যায়। লু ঝাও তখন খেয়াল করে তার হাতে যে ব্রেসলেট জিয়াওরান গিফট করেছিল সেটা নেই। তাই তারা যে পথে এসেছিল সেই পথে সে তার ব্রেসলেট খোঁজার জন্য চলে যায়। ওখানে সে তার ব্রেসলেট খুঁজে পায় আর পাশেই একটা মেয়েকে অনেক বেশি আহত অবস্থায় দেখে। তখনই মেয়েটি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে চেক করে বুঝতে পারে মেয়েটি বিষ পান করেছে, এজন্য সে ওই মেয়ের ভেতরে থেকে বিষ বের করে দেয় আর তাকে বাঁচিয়ে নেয়। তখন সেই মেয়েটি বলে সে এত কষ্টে বাঁচতে চায় না, সে মরে যেতে চায়। লু ঝাও তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে তাকে সবকিছু খুলে বলে। আসলে মেয়েটির হাজবেন্ড তাকে অনেক বেশি নির্যাতন করে, এমনকি তাকে বিক্রিও করে দিতে চায়। এই সবকিছু শুনে সে ওই মেয়ের সঙ্গে তার হাজবেন্ডের কাছে যায়। তার হাজবেন্ডকে অনেক মারধর করে। এরপরে লু ঝাও তাকে বলে, যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে তাকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, নিজের প্রতিশোধ নিয়ে নাও। তখন সেই মেয়েটি নিজ হাতে লোকটাকে মেরে ফেলে আর এরপরে সে অনেক কান্না করে। সে ভাবতে থাকে এখন হয়তো সে মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু তখনই বাহিরে অনেক লোকজন চলে আসে। এই লোকেরা তাকে নিয়ে যেতে এসেছিল, কারণ এই লোকের কাছেই তার হাজবেন্ড তাকে বিক্রি করে দিয়েছে। তখন লু ঝাও আর জিয়াওরানও যেহেতু চলে এসেছিল, তারা দুজন মিলে এই লোকগুলোকে মারে। এরপরে মেয়েটির কাছে থেকে জানতে পারে তার হাজবেন্ড এর আগেও একবার তাকে বিক্রি করে দিয়েছিল। সেখানে তাকে অনেক বেশি অত্যাচার এবং নির্যাতন করা হয়েছিল, তবে সেই জায়গা সে চেনে না, কারণ তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো।
সেখানে থেকে অনেক কষ্টে সে ফিরে এসেছে, কিন্তু তারপরেও তার হাজবেন্ড আবারও তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। আর সেই জায়গা সম্পর্কে তার খুবই অল্প জ্ঞান ছিল, যেটা বলা মাত্রই রেন বুঝে ফেলে এটা কোন জায়গা। এবার তারা তিনজন মিলে তাদের সবাইকে ধরার প্ল্যান করে আর ওখানে আটকে থাকা সমস্ত মেয়েকে তারা উদ্ধার করবে বলে ঠিক করে। সেদিন রাতের গভীরে সব মেয়েদেরকে যখন চোখ বেঁধে পাচার করা হচ্ছিল, তখন সেখানে তাদের প্ল্যান মতো রেনের সার্ভেন্ট চলে আসে। সে মাতাল হওয়ার ভান করে লোকগুলোকে বিভ্রান্ত করে, আর এই ফাঁকে তারা দুজন পেছনে থেকে এসে অ্যাড হয়ে যায়। এরপরে তাদের সবাইকে সেই গুপ্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। এখন লুঝাওকে একটা লোক ভয় দেখিয়ে বলে সে যেন চুপচাপ সার্ভ করে, একজনকে তার রুমে পাঠানো হবে। যদি সে উল্টোপাল্টা কিছু করে তাহলে এই চাবুকের আঘাত মাটিতে পড়বে না, সবগুলো তার শরীরে পড়বে। এইসব বলে সে ওখানে থেকে চলে যায়। লুঝাও যখন সেখানে থেকে চলে যাবে তখনই একটা লোক চোখ বেঁধে ভেতরে প্রবেশ করে। রেন সেখানে ছিল, লোকটার চোখ বাঁধা ছিল জন্য সে তাকে দেখতে পায় না। লুঝাও জিয়াওরেনকে মেয়ের সাজে দেখে তো অনেক বেশি হেসে ফেলে। সে অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছিল। সে লুঝাওয়ের পরিবর্তে ওই লোকের কাছে গেলে লোকটা তাকে দেখে বলে তাকে দেখতে নাকি খুবই সুস্বাদু আর সুন্দরী। এইসব কিছু শুনে তো লুঝাও অনেক হাসছিল। এরপরে সে নিচে চলে যায় আর চারিদিকে খেয়াল করতে শুরু করে। সেখানে অনেক মেয়েদেরকে নিয়ে আসা হয়েছিল আর প্রভাবশালী লোকেরা তাদেরকে ব্যবহার করছিল। এরপরে সে বুঝতে পারে ওপরে কোনো অফিসিয়াল থাকবে, এজন্য সে ওয়াইন নিয়ে সেই অফিসিয়ালের সঙ্গে দেখা করতে যায়। মহিলাটি বুঝে ফেলে যে সে তাদের লোক নয়। এটা বুঝে ফেলা মাত্রই লুঝাও তাকে আঘাত করে আর তাকে বলতে শুরু করে তাদের এখানকার মাস্টার কোথায়। আর যেহেতু সে ওই অসহায় মেয়ের কাছে থেকে শুনেছিল এখানে গান পাউডার আছে, এজন্য সে তাদেরকে জিজ্ঞাসা করে বারুদ কোথায় লুকিয়ে রাখা আছে। তখন মেয়েটি তাকে সেই সিক্রেট দরজার ব্যাপারে বলে, কিন্তু এই দরজা কিভাবে খুলে তা সে জানে, কারণ সেই দরজা একমাত্র তাদের মাস্টার খুলতে পারতো আর তারা তাদের মাস্টারের চেহারাও দেখেনি। এসব কিছু শুনে সে ওই মেয়েকে অজ্ঞান করে দেয় আর ওই ড্রয়ার থেকে যা কাগজপত্র এবং ম্যাপ ছিল সবকিছু নিয়ে আবারও চলে যায়। রেনের রুমে ফিরে গিয়ে সে দেখতে পায় ওই লোকটাকে সে আঘাত করছে আর ওই লোকটা তাকে বলছে তাকে আরো বেশি আঘাত করতে, মানে এই আঘাতের কারণে ওই লোকটা আরো বেশি ফিল পাচ্ছিল। এসব কিছু দেখে তার আবারও হাসি পায়। তখন রেন তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপরে লুঝাও তাকে দেখায় যে সে কি খুঁজে পেয়েছে। এইসব ম্যাপ অনুযায়ী এখন তারা কাজ শুরু করে দেয়। জিয়াওরেন সেই গুপ্ত দরজা খুঁজতে যায় আর লুঝাও মেয়েগুলোকে উদ্ধার করতে যায়। ওখানে থাকা সব লোকদেরকে মেরে যখন সে মেয়েদেরকে উদ্ধার করবে তখনই সে দেখতে পায় এখানে তো তার ছোট বোন লিউও আছে। তাকে দেখে তো সে অনেক অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো। আসলে সে প্রিন্স চুকে খোঁজার জন্য যখন তার রুমে গিয়েছিল তখন সে তার রুমে একটা গুপ্ত দরজা খুঁজে পায়। সেই দরজা দিয়ে সে ভুল করে এখানে চলে এসেছিল, এজন্য সে এখন তার বোনকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে জিয়াওরেন ম্যাপ অনুযায়ী খুঁজতে খুঁজতে একটা গুপ্ত দরজা খুঁজে পায়। যখন সে দরজা দিয়ে বাহিরে বের হয় তখন দেখতে পায় এটা প্রিন্স চুয়ের রুমের গুপ্ত দরজা। প্রিন্স চু তখন লিউকে খোঁজার জন্য অনেক বেশি টেনশন করছিল, কারণ লিউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর জিয়াওরেনকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে বলে তুমি তাহলে আমার সিক্রেট সবকিছু জেনে ফেলেছো। জিয়াওরেন তাকে বলে তুমি সামান্য একটা রাজকুমার হয়ে গোপনে গোপনে নিজের শক্তি বাড়াচ্ছিলে। এখন তাদের দুজনের মধ্যে ফাইট হয় আর জিয়াওরেনের লোকেরা এসে প্রিন্স চুকে গ্রেফতার করে নেয়। এদিকে লুঝাও তার দলবল নিয়ে সেই হোটেলে থাকা সব মেয়েদেরকে উদ্ধার করে। এই জন্য মেয়েগুলো তাকে অনেক ধন্যবাদ জানায়। তারা বলে সে না থাকলে হয়তো তারা এখানে সারা জীবন থেকে যেত, তারা মুক্ত হতে পারতো না। তারা তো একসময় আশা ছেড়েই দিয়েছিল। অনেক ধন্যবাদ জানায় তাকে। এরপরে তারা সবাই সেখানে থেকে চলে যায়। তারপরে জিয়াওরেন প্রিন্স চুকে গ্রেফতার করে নিয়ে বাহিরে বের হয়। প্রিন্স চুকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা দুজন একে অন্যকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। লুঝাও এখন দৌড়ে তার কাছে যেতে চায়, কিন্তু তখনই হঠাৎ তার মুখ থেকে রক্ত বের হয়ে যায় আর সে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এটা দেখে তো রেন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে দেখতে পায় প্রিন্স চু শয়তানি একটা হাসি দিয়েছে। এটা দেখেই সে বুঝতে পারে এই সবকিছু প্রিন্স চু এর প্ল্যান। এই জন্য রাতে সে প্রিন্স চুকে অনেক বেশি টর্চার করে আর তাকে জিজ্ঞাসা করতে থাকে লুঝাওকে সে কি দিয়েছে। তখন সে বলে যেদিন লুঝাও তার সম্পত্তির কাগজে আঙুলের ছাপ দিচ্ছিল সেই দিন সে যে কালি ব্যবহার করেছিল ওই কালিতেই বিষ লাগানো ছিল। আর এটা এমন একটা ভয়ঙ্কর বিষ যে বিষের অ্যান্টিডোট শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে কোনো মানুষের হার্টের একটা অংশ। এই সব কিছু বলে সে হাসতে শুরু করে। সে বলে ওই অ্যান্টিডোট শুধুমাত্র নাকি রাজকুমারের কাছেই আছে, আর এটা পেতে হলে জিয়াওরেন যেন তাকে ছেড়ে দেয়। একই সাথে লুঝাওকে যেন রাতে তার বেডে পাঠায়। যদি লুঝাও তাকে খুশি করতে পারে তবেই সে তাকে ওই বিষক্রিয়ার ঔষধ দেবে। এটা শুনে জিয়াওরেন প্রচন্ড রেগে যায় আর সে তার পুরুষাঙ্গ কেটে ফেলে। প্রিন্স কল্পনাও করতে পারেনি যে জিয়াওরেন এমন একটা কাজ করতে পারে। এটা করার পরে রেন বলে আমি যেভাবেই হোক লুঝাওকে বাঁচাবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপরে সে একটা সোল ব্লেড নিয়ে আসে, যেটা সাহায্যে সে তার হার্ট ফুটো করে ফেলে আর সেখানে থেকে হার্ট ভেইনের ছোট্ট একটা অংশ বের করে, যেটা দিয়ে একমাত্র লুঝাওয়ের জন্য ঔষধ তৈরি করা সম্ভব। এটা সে তার সার্ভেন্টকে দিয়ে দেয় ঔষধ তৈরি করার জন্য।
আর এটা করার ফলে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে প্রিন্স চুকে দেখি তার সমস্ত অপরাধ সবার সামনে প্রকাশ করে দেওয়া হয়। মানুষেরা বেঁধে তাকে গালি দিচ্ছিল, তার উপরে পচা সবজি ছুঁড়ে মারছিল। ঠিক তখনই সেখানে থেকে একটা লোক দৌড়ে এসে তার প্যান্ট খুলে দেয়, যার কারণে তারা সবাই দেখে ফেলে যে তার পুরুষাঙ্গ নেই। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক হাসি তামাশা শুরু করে দেয়। প্রিন্স চু তখন এতটা বেশি অপমান বোধ করে যে সে সবকিছু বলার ভাষা হারিয়ে ফেলে। পরদিন রাতে লুঝাওয়ের যখন জ্ঞান ফিরে আসে, তার বিষক্রিয়া একদম ঠিক হয়ে গিয়েছিল। এটা দেখে তো রেন অনেক খুশি হয়ে যায়। সে তাকে বলে এই বিষক্রিয়া সে কিভাবে ঠিক করলো। রেন তাকে সত্যি কথা বলে না। তার সার্ভেন্ট সেখানে থেকে চলে গেলে সে তাকে অন্য কিছু বানিয়ে বলে যে সে কিভাবে তার বিষক্রিয়া ঠিক করেছে। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। রেনের চোখে তার জন্য এত বেশি ভালোবাসা দেখে লুঝাও এখন নিজের ইচ্ছায় তাকে আপন করে নেয়। আর সেদিন রাতে তারা দুজন একসঙ্গে রাত কাটায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেন যখন রেডি হচ্ছিল, তখনই তার চুলে হেয়ারপিন পরতে গিয়ে সে খেয়াল করে তার চুলগুলো সাদা হয়ে গিয়েছে কিছু অংশ। আসলে এটা হয়েছিল তার হার্ট থেকে সেই ভেইন বের করার কারণে। এখন তার সার্ভেন্টটা তাকে বলে রাজা নাকি বলেছে যে বর্ডারের কাছে চিয়ান রাজ্যের অনেকগুলো লোক এসেছে, তারা যেন এখানে ঢুকতে না পারে এজন্য তাকে যেতে বলেছে। তাই জিয়াওরান সেখানে চলে যায়। এদিকে আমরা লুঝাওকে দেখি। সে যখন আয়নার সামনে দাঁড়িয়েছিল তখনই তার সামনে আসল লুঝাও প্রকট হয়। লুঝাওয়ের আত্মা তাকে বলে তুমি আমার প্রতিশোধ নিয়েছো, আমাকে দেওয়া কথা তুমি রেখেছো, তাই আমার স্মৃতি আমি নিয়ে যেতে চাই। আর তোমার যেই আসল আইডেন্টিটি এবং তোমার যেই স্মৃতিগুলো সেই সবকিছু তোমাকে আমি ফিরিয়ে দিতে চাই, কারণ তুমি আমার মনের ইচ্ছে পূরণ করেছো, তুমি আমার প্রতিশোধ নিয়েছো। এইসব কিছু বলে লুঝাও সেখানে থেকে গায়েব হয়ে যায়। আর তার মাঝে এখন জিয়াও জিনের সমস্ত স্মৃতি ফিরে আসে। মানে তার শরীরে যেই জিনের আত্মা ছিল তার সমস্ত স্মৃতি ফিরে আসে আর সবকিছু তার মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে সেই দিন যেই লোকটা তাকে মেরেছিল তারপরেও সে পুরোপুরি মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এজন্য সে প্রথমেই উঠে গিয়ে জিয়াওরেনকে বিষয়টি জানাতে চায়, কিন্তু জিয়াওরেন কোথাও চলে গিয়েছিল। এটা জানার পরে সে তার সার্ভেন্টের সঙ্গে দ্রুত জিয়াওয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু পথে কিছু লোক তাদের উপরে অ্যাটাক করে দেয়। আচ্ছা, লুঝাওকে এখন থেকে আমরা লুঝাও বলবো না, এখন থেকে তাকে আমরা জিন বলে ডাকবো, কারণ তার মধ্যে জিনের যেই আত্মা আছে তার যেহেতু স্মৃতি ফিরে এসেছে, এখন তার কাহিনী শুরু হবে। তো জিন এখন সার্ভেন্টকে বলে জিয়াওকে ডেকে নিয়ে আসতে। আর সে ওখানে থেকে পালাতে পালাতে প্রিন্স পিলানের গাড়িতে উঠে পড়ে। প্রিন্স পিলান তাকে সাহায্য করলো জন্য সে তাকে ধন্যবাদ জানায়। আর তখনই খেয়াল করে প্রিন্স পিলানের হাতে ঠিক সেই আংটিটা রয়েছে। যখন তাকে মারা হয়েছিল তখনও যেই লোকটা তাকে মারার জন্য হুকুম দিয়েছিল তার হাতেও সেম আংটি ছিল। এখন সে বুঝতে পেরে যায় তাকে আর কেউ নয় বরং প্রিন্স পিলান মেরেছিল। আর তার এমন চাহনিতে প্রিন্স পিলানও বুঝতে পেরে যায় যে সে আসলে লুঝাও নয়, সে অন্য কেউ। এজন্য সে জিনকে অজ্ঞান করে দেয় আর বলতে থাকে তুমি তাহলে আমাকে চিনে ফেলেছো? মনে হচ্ছে প্রিন্স চু ঠিকই বলেছিল, তুমি আসলে লুঝাও নও, তাহলে তুমি কে? পিলান লুঝাওকে তার সঙ্গে করে নিয়ে যাচ্ছিল আর সে এটা একদম শিওর হয়ে গিয়েছিল যে লুঝাওয়ের ভেতরে আসলে জিনের আত্মা আছে, কারণ তার লোক একবার তাকে জানিয়েছিল যে লুঝাও জন্মদিনের দিন যখন আত্মহত্যার চেষ্টা করেছিল জেগে ওঠার পর থেকেই সে অনেক বেশি অদ্ভুত হয়ে গিয়েছে, তার আচরণে পরিবর্তন এসেছে। আর এটা ছিল একদম সেই দিন যেদিন জিনেরও মৃত্যু ঘটেছিল। এই জন্য প্রিন্স পিলান একদম বুঝতে পেরে যায় যে এটা আর কেউ নয় বরং জিন। আর মেয়েটির চোখ যেহেতু তার ভালোবাসার মানুষ মিয়াওহির সঙ্গে অনেক বেশি মিল ছিল, তাই তার প্রতি তার অনেক সফট কর্নারও কাজ করছিল। এদিকে রেন গিয়ে যখন সেই চিয়াং এর লোকদেরকে ধরে ফেলে তখন সে দেখতে পায় এটা আসলে চিয়াং এর লোক নয়, তাদেরকে মিথ্যে খবর দেওয়া হয়েছে। তখনই সেখানে তার সার্ভেন্ট এসে জানায় যে জিনকে কেউ উঠিয়ে নিয়ে চলে গিয়েছে। তখন সে তার কাছে থাকা একটা গন্ধপোকাকে ছেড়ে দেয় আর এটাকে অনুসরণ করে প্রিন্স পিলানের প্রাসাদে চলে যায়। জিনকে উদ্ধার করার জন্য এখন সে নিজের জীবন বাজি রাখে, কারণ প্রিন্স পিলান অনেক বেশি শক্তিশালী ছিল। তারপরেও সে লড়াই করে ভেতরে ঢুকতে থাকে। অন্যদিকে জিন প্রিন্স পিলানকে জিজ্ঞাসা করে সে কি তাকে আবারও মারতে চায়। আর একই সাথে জিন এটাও জানতো প্রিন্স পিলান তার স্বার্থ হাসিল করার জন্যই প্রিন্স চুকে তার দাবার গুটির মতো কাজে লাগিয়েছে। প্রিন্স পিলান তাকে বলে তোমার চোখ দেখতে একদম মিয়াওহির মতো, তোমাকে এখন আমি একটা গল্প বলবো। তখনই অনেক বছর আগের ঘটনা দেখানো হয়। তার বড় বোনের নাম ছিল মিয়াওহি, যাকে সে অনেক ভালোবাসতো। আর তার বড় বোনের সঙ্গে এই রাজ্যের রাজার বিয়ে হয়েছিল। যখন এই রাজ্যের সঙ্গে নানচিং রাজ্যের অনেক বেশি যুদ্ধ হয়েছিল আর এই রাজ্য হেরে গিয়েছিল, তখন রাজার কারণে তার বোনকে আত্মহত্যা করতে হয়েছিল। এমনকি তার বোনের মৃত্যুর পরে শেষবারের মতো সে তার বোনকে দেখতেও পারেনি। সেই দিনই সে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে এই রাজাকে মারতে হলে তাকেও রাজা হতে হবে। তাই সে তখন থেকেই নিজের প্ল্যান সাজিয়ে আসছে এই রাজ্য জয় করার জন্য আর তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এসব শুনে জিন বলে তুমি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাও? তখন প্রিন্স তাকে বলে জিন যেহেতু অনেক শক্তিশালী এবং বুদ্ধিমতী, এজন্য তার কাছে এই রাজ্যের যে ডিফেন্স ম্যাপ আছে সেই ম্যাপ যেন সে প্রিন্সকে দিয়ে দেয়। তখন সে রেগে বলে তুমি ভাবলে কি করে এই দেশের শত্রুর হাতে আমি ডিফেন্স ম্যাপ তুলে দেব? তখন প্রিন্স চিৎকার করে বলে তুমি ভুলে যেও না এই রাজ্যকে বাঁচাতে গিয়ে তোমার দাদাও মারা গিয়েছিল, এই সবকিছুর দোষ ওই রাজার।
কিন্তু জিন এটা স্বীকার করে না। সে বলে আমার দাদা শহীদ হয়েছে যুদ্ধ করতে গিয়ে, দেশের মানুষকে বাঁচাতে গিয়ে, সে তোমার মতো নয়। যেহেতু সে ভালো কথায় রাজি হয় না, এজন্য এবার প্রিন্স তাকে থ্রেট দিতে শুরু করে। তখনই একজন এসে প্রিন্সকে জানায় যে এখানে জিয়ান চলে এসেছে। তখন সে জিনকে বলে এবার তোমাকে আমি আসল শো দেখাবো। এটা বলে সে তাকে সঙ্গে করে নিয়ে বাহিরে চলে যায়। জিয়ান তার সকল সৈনিকের সঙ্গে অনেক মারামারি করছিল। যেহেতু প্রিন্সের কাছে অনেক বেশি সৈন্য পাওয়ার রয়েছে এবং তারা সবাই অনেক শক্তিশালী, এজন্য জিয়াওরেন তাদের সঙ্গে মারামারি করে একা পেরে উঠছিল না। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। প্রিন্স পিলান তাকে এই জিনিসটাই বারবার দেখিয়ে দিচ্ছিল আর তাকে বলছিল যদি সে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে চায় তাহলে যেন তার শর্তে রাজি হয়ে যায়, নয়তো তার চোখের সামনে আজকে তার ভালোবাসার মানুষ মারা যাবে। তখন জিন চিৎকার করে তাকে বলে যদি সে মারা যায় তাহলে তুমি ম্যাপ পাবে না। কিন্তু এরপরেও তারা তার সঙ্গে কোঅপারেট করতে রাজি হয় না। এবার জিয়াওরেন জিনের ইশারায় তার দিকে চাকু ছুঁড়ে মারলে সে নিজের হাতের শেকল খুলে ফেলে। এরপর সে প্রিন্সকে আঘাত করে, কিন্তু প্রিন্স তার পোশাকের ভেতরে লোহার বস্ত্র পরেছিল, যার কারণে তার কিছুই হয় না। এই জন্য তারা দুজনই সেখানে থেকে দ্রুত পালাতে শুরু করে। আর ততক্ষণে রাজার লোকেরাও সেখানে পৌঁছে গিয়েছিল, যার কারণে প্রিন্স আর তাদের কিছুই করতে পারে না। তবে সেখানে রেন একটা টোকেন ফেলে গিয়েছিল, যে টোকেন দেখে প্রিন্স বলে এটা তাহলে সেই ছেলেটা। এটা বলে সে শয়তানি হাসি দেয়। এই বিষয়ে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে জিন যখন জিয়াওরেনকে বাড়িতে নিয়ে যায় তার চিকিৎসা করার চেষ্টা করে, তখন দেখতে পায় জিয়াওরেন ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু তার শরীরে এত বেশি ব্যথা হওয়ার কারণ সে বুঝতে পারছিল না। তখন সেখানে থাকা সার্ভেন্ট তাকে সবকিছু বলে দেয়, কিভাবে জিয়াওরেন তাকে বাঁচানোর জন্য নিজের হার্ট ভেইন তাকে দিয়ে দিয়েছে। আর এটা করার কারণে তার বিষক্রিয়া হয়ে গিয়েছে, যার জন্য তাকে প্রায় এত কষ্ট পেতে হয়, যে কষ্ট সে কখনোই জিনের সামনে প্রকাশ করেনি। এমনকি জিনকে বাঁচানোর জন্য, তার আত্মাকে পুনরুদ্ধার করার জন্য সে নিজের প্রাণ পর্যন্ত বাজিয়ে রেখেছিল। এই সব কিছু জানার পরে তো জিন কান্না করে ফেলে। সে জিয়াওরেনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে তুমি এমনটা কেন করেছিলে? আমাকে তুমি এত ভালোবাসো, আমাকে বাঁচানোর জন্য যদি তুমি মারা যেতে তাহলে আমার কি হতো? তখন জিয়াওরেন তাকে কান্না করতে বারণ করে, কষ্ট পেতে বারণ করে। সে বলে সে বেঁচে আছে শুধুমাত্র জিনের জন্য, কারণ সে জিনকে অনেক বেশি ভালোবাসে। এখন বেশ কয়েকদিন পরে সিন দেখানো হয়। রেন এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তার লোকেরা প্রিন্স পিলানকে অ্যারেস্ট করার জন্য খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা কোথাও যেন হারিয়ে গিয়েছে। প্রিন্সকে তাদের লোক কোথাও খুঁজে পাচ্ছে না। এজন্য রেন তার বন্ধুকে বলে তাদের খোঁজ এখনো চালিয়ে যেতে। এরপরে জিন সেখানে আসে। জিন তাকে বলে যেহেতু তার সমস্ত স্মৃতি এখন ফিরে এসেছে আর তার আত্মা এখন লুজ হয় বডিতে, তাই সে জানে তাদের দুজনের সম্পর্ক আগে ভাই বোনের ছিল। আর সে এটাও জানে যে তাদের দুজনের মধ্যে রক্তের কোনো সম্পর্ক ছিল না। যেহেতু দুনিয়ার চোখে তারা ভাই বোন ছিল, এজন্য সে কখনো তাকে নিজের মনের ফিলিংস বলতে পারেনি। কিন্তু এখন আর তাদের দুজনের মধ্যে কোনো বাধা নেই। এজন্য সে আর চায় না রেন তাকে নিজের বোন মনে করুক, তার মাঝে কোনো হেজিটেশন কাজ করুক। সে তাকে একদম ফ্রিলি বলে দেয় যে সে তাকে অনেক ভালোবাসে আর সে তাকে বিয়ে করতে চায়। এসব কথা শেষে তারা দুইজন তাদের পরিবারের সমাধিতে যায় আর সেখানে গিয়ে বড়দেরকে সম্মান জানায়। এদিকে আমরা প্রিন্স চুকে দেখতে পাই। তাকে আসলে প্রিন্স পিলান কোনো একটা জায়গায় আটকে রেখেছিল, এজন্য সে প্রিন্স পিলানকে বলে তাকে ছেড়ে দিতে। জিয়াওরেনকে সে ঘৃণা করে, সে জিয়াওরেনকে মেরে ফেলতে চায়। তখন প্রিন্স পিলান তাকে বলে সে যে জিয়াওরেনকে মারবে তার কি গ্যারান্টি আছে। প্রিন্স চু বলে জিয়াওকে মেরে ফেলার পরে তারও আর বেঁচে থাকার প্রয়োজন নেই, দরকার হলে প্রিন্স পিলান তাকেও মেরে ফেলতে পারে। এটা শুনে সে তাকে ছেড়ে দেয়। তখন প্রিন্স চু বাহিরে দিয়ে যাচ্ছিল। সে এখন মজদুরের কাজ করত, কারণ তার কাছে আর কোনো ধন সম্পদ অবশিষ্ট নেই। যখন সে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেখানে দুইজন দুষ্ট লোক কিছু কথাবার্তা বলছিল। তারা প্রিন্স চু এর রক্ষিতা অর্থাৎ লিওর কথা বলছিল, যে তাকে নাকি তারা ওখানে দেখেছে আর মেয়েটা সবসময় শুধু প্রিন্স প্রিন্স করতে থাকে। একই সাথে তারা ওই মেয়েটির সঙ্গে খারাপ কাজ করার কথা ভাবছিল। এটা শুনে প্রিন্স চু তাদের মধ্যে একজনকে মেরে দেয় আর আরেকজনকে জিজ্ঞাসা করে লিউ কোথায়। তখন সেই লোকটা বলে ওই মেয়েকে তারা ওইদিকে দেখেছে। এটা শুনে সে ওই লোকটাকেও মেরে ফেলে। এরপরে সে লিউয়ের কাছে যায়। লিও একদম তার মতোই বিধ্বস্ত অবস্থায় পড়েছিল। এই ঠান্ডায় তার শরীরে তেমন কোনো কাপড়ই ছিল না, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল তাকে একা পেয়ে রাস্তার ছেলেগুলো তার সঙ্গে অবশ্যই খারাপ কিছু করেছে, যার কারণে সে সবকিছুই ভুলে গিয়েছে। প্রিন্স চু যখন তার সঙ্গে কথা বলে তখন বুঝতে পারে লিও একদম পাগল হয়ে গিয়েছে। সে বারবার চুকে বলছিল প্রিন্স কোথায়, প্রিন্স কোথায়, আমাকে তার কাছে নিয়ে চলো। প্রিন্স চু তার সামনে থাকা সত্ত্বেও সে তাকে চিনতে পারে না। একবার সে তাকে চিনতে পারে, কিন্তু এরপরেই আবার সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার প্রিন্সকে দেখেছো, আমাকে তার কাছে নিয়ে যাবে। এটা শুনে প্রিন্স চু তাকে কিস করে আর তাকে গরম কাপড় পরিয়ে দেয়। কিছুক্ষণের জন্য লিউ যেন বেঁচে থাকার আশা ফিরে পায়, কিন্তু তখনই চু তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। সে বলে আমার কথা শোনো, কিন্তু লিউ তাকে বলে আমি কখনোই শুনবো না। এটা বলে সে ওখানেই মারা যায়। তখন প্রিন্স চু তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে আমাকে তুমি মাফ করে দিও, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, আমি খুব দ্রুতই তোমার কাছে আসছি। সেই দিন রাতে সে লিউয়ের শরীর পুড়িয়ে দেয় আর প্রতিজ্ঞা করে তাদের এই অবস্থার জন্য যারা দায়ী সে তাদের সবাইকে
তাকে মেরে ফেলবে, তার প্রতিশোধ নেবে। পরদিন জিয়াওরেন প্রিন্স পিলানকে খোঁজার জন্য একটা জায়গার খোঁজ পায়। যখন সে ওখানে যায় তখন তার সঙ্গে প্রিন্স চুয়ের দেখা হয়। প্রিন্স চু তাকে দেখে বলে, তোমার জন্য অনেকক্ষণ থেকে আমি অপেক্ষা করে আছি, আজকে তোমার আর আমার শেষ খেলা হবে। এটা বলেই সে ওখানে থেকে চাদর সরায়। সে অনেকগুলো বারুদের ওপরে বসেছিল আর সেই বারুদের ওপরে সে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তারপরেও বারুদগুলো জ্বলে না। সে এখন সমস্ত দোষ তার উপরে দিতে থাকে যে তার জন্যই তার বাচ্চা মারা গিয়েছে, লিউ মারা গিয়েছে। তাদের এমন অবস্থা হয়েছে শুধুমাত্র তার এবং জিনের কারণে। রেন তখন তাকে বুঝিয়ে বলে যে এই সবকিছুর জন্য তারা নয়, বরং প্রিন্স পিলান দায়ী, যে তাকে তার কাজের জন্য ব্যবহার করে এসেছে। আর এখন পর্যন্ত সে প্রিন্স পিলানের কথা মতোই চলছে, তাই সে তাকে তার হুকুম পালন করতে বারণ করে। এটা শুনে চু হাসে। সে বলে, আমি আসলেই বোকা, আমাকে শুরু থেকে সবাই শুধু ব্যবহার করে এসেছে, আর আমিও তাদের সাথ দিয়ে এসেছি আর নিজের খবর নিজেই খুঁড়েছি, কিন্তু এখন আমারও সুযোগ এসেছে। এটা বলেই সে একটা বোম বের করে। এখন সে ওই বোম ফাটিয়ে নিজেই ওখানে আত্মহত্যা করে। তাকে মারা যেতে দেখে রেনের অনেক খারাপ লাগে। সে ওখানে একটা দরজা দেখতে পায়, যেই দরজায় একানো চিহ্ন তার পেন্ডেন্টের মতো, আর তার সেই হারিয়ে যাওয়া পেন্ডেন্ট নিয়ে সেখানে প্রিন্স পিলান চলে আসে। সে এখন তাকে বলে, তুমি কি তোমার আসল পরিচয় জানো? তুমি কি জানো কে তোমার বাবা? তুমি কার সন্তান? এবার মূলত তোমার আসল পরিচয় জানানোর জন্যই আমি এখানে এসেছি। এটা বলে সে তাকে একটা বই দেয় আর ওই পেন্ডেন্ট ফিরিয়ে দেয়। সে তাকে বলে যে এই বই সাফ সাফ লেখা আছে সে হলো সং পরিবারের ছেলে, কারণ সং পরিবারের একটা মাত্র উত্তরাধিকার ছিল, আর সেটাই হলো জিয়াওরেন। আসলে জুনটিয়ান আর সং পরিবার একে অন্যের শত্রু ছিল। তারা দুজনেই যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল, মানে তাদের পরিবারের হাতেই আসলে জিনের বাবা মা মারা গিয়েছে। যখন সে জানতে পারে সে সং পরিবারের সন্তান, তখন তো সে এটা বিশ্বাসই করতে চাইছিল না। এসব কারণে প্রিন্স পিলানের বলা কথাগুলো তার অসহ্য লাগছিল। সে তাকে মারতে চায়। তখন প্রিন্স পিলান তাকে বলে সে যেন নিজেই এটা যাচাই করে নেয়। যতক্ষণ না সে নিজে এটা বিশ্বাস করছে ততক্ষণ প্রিন্স পিলান কাউকে তার আসল পরিচয় জানাবে না। সেই যে তার ভালোবাসার মানুষের পরিবারের খুনির সন্তান, এটা জেনে তো তার অনেক কষ্ট লাগে। সে আত্মহত্যা করতে চায়, কিন্তু প্রিন্স পিলান তাকে বাধা দেয়। সে তাকে এমন কিছু কথা বলে, মানে প্রিন্স পিলান এখানে এবার তাকে ইউজ করার চিন্তা ভাবনা করে। সে তাকে বলে জিনের কাছে থাকা সে ডিফেন্স ম্যাপ সে যেন তার জন্য চুরি করে নিয়ে এসে তাকে দেয়, আর এর পরিবর্তে সে তাকে প্রমিস করে যে রাজ পরিবারকে মেরে ফেলার পরে যখন সে নিজে রাজা হয়ে যাবে তখন তাকে আর জিনকে বিয়ে করার সুযোগ দেবে, এমনকি তাদের কোনো ক্ষতিও সে করবে না। সে যাওয়ার আগে তাকে এই বিষয়ে ভেবে দেখতে বলে, আর সেখানে থেকে চলে যায়। সেই দিন রাতে সে পারিবারিক লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে সং পরিবারের পারিবারিক সিক্রেট বই বের করে। সেখানে সে তার ওই পেন্ডেন্টে থাকা হুবহু একই রকমের সিল দেখতে পায়। এটাকে যাচাই করার জন্য সে নিজের রক্ত মাখিয়ে সেই সিল যখন বসায় তখন দেখতে পায় এটা একদম সেই সিলের মতোই। আর মজার ব্যাপার হলো সে যখন ছোট ছিল তখন থেকে এই পেন্ডেন্ট তার কাছে ছিল। একই সাথে তার পরিবারের সকল আইডেন্টিটি এবং বৈশিষ্ট্যের সঙ্গে তার মিলে যায়। এসব কিছু দেখে সেও এবার বুঝতে পেরে যায় সে আসলেই সং পরিবারের ছেলে, কিন্তু এতে করে সে একদমই খুশি হয় না। সে প্রচুর কষ্ট পায়। সে ওখানে কান্নায় ভেঙে পড়ে, কারণ এই বিষয়ে যদি জিন জানতে পারে তাহলে সে তাকে ঘৃণা করবে। জিয়াওরেন যখন নিজের ব্যাপারে সবকিছু জেনে যায় তখন তার রাজকুমার পিলানের কথাগুলো মনে পড়তে থাকে। সে তাকে বলেছিল তাকে সেই ডিফেন্স ম্যাপ নিয়ে গিয়ে দিতে। যদি সে এটা না করে তাহলে প্রিন্স পিলান যদি জিনকে তার ব্যাপারে সবকিছু বলে দেয় তাহলে জিন তাকে মন থেকে ঘৃণা করবে, আর তার ভালোবাসার মানুষ যে তাকে ঘৃণা করবে এটা কি তার সহ্য হবে? এসব কিছু ভাবতে ভাবতে সে নিজেকে আঘাত করতে থাকে। সে বুঝতে পারছিল না জিনকে সে এই ব্যাপারে কিভাবে বলবে। তাই রাতে সে জিনের সঙ্গে যখন দেখা করতে যায় সে দেখতে পায় জিন অনেক বেশি খুশি ছিল। সে তাদের বিয়ের কস্টিউমগুলো দেখছিল। সে তাকে জিজ্ঞাসা করে এই ড্রেসগুলোর মধ্যে কোন বিয়ের পোশাক তাকে বেশি মানাবে। জিয়াওরেন তাকে যেই ড্রেসটা দেখিয়ে দেয় সেটা তারও পছন্দ হয়। আর সে ওখানে থেকে চলে গেলে রেন মনে মনে ভাবতে থাকে সে এখন কিভাবে এই সিদ্ধান্ত নেবে আর কিভাবে বা জিনকে সবকিছু বলবে। এরপরে তারা দুজন প্রার্থনাগারে যায়। জিন তার হাতে একটা ব্রেসলেট বেঁধে দেয়। তারা দুজন সৃষ্টিকর্তার কাছে নিজেদের জন্য প্রার্থনা করে। তখনই তার লোক তাকে ডাকলে সে গিয়ে প্রিন্স পিলানের সঙ্গে দেখা করে। প্রিন্স পিলান তাকে গোপনে ডেকেছিল। সে তাকে আরো একটা বইয়ে প্রমাণ দেখায় যেখানে তার এবং তার বাবার নাম সহ উল্লেখ ছিল। সে তাকে বলে আমি তোমার খুশির মুহূর্ত নষ্ট করতে চাই না। আমি জানি 2 দিন পর তোমাদের বিয়ে, তাই যদি তোমরা তোমাদের বিয়ের মুহূর্তকে নষ্ট করতে না চাও তাই ভালোই ভালোই আমাকে এই রাজ্যের ডিফেন্স ম্যাপ নিয়ে এসে দিয়ে দাও। তোমাকে আর মাত্র 2 দিন সময় দিলাম, তুমি ভেবে দেখো। এটা শুনে জিয়াওরেন রেগে সেখানে থেকে চলে যায়। পরদিন সকাল থেকেই তাদের পুরো বাড়ি সাজাতে শুরু করা হয়। তাদের বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এখানে 2 সার্ভেন্ট একে অন্যের সঙ্গে খুনসুটি করে আর তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। দূর থেকে এসব কিছু দেখে জিন হাসছিল। তার বিয়ের পোশাকও রেডি হয়ে গিয়েছিল। সেটা সে ট্রাই করছিল আর জিয়াওকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে। তখন জিয়াও তার দিকে তাকিয়ে হাসে। জিয়াওরেন তার কাছে থেকে ডিফেন্স ম্যাপ চেয়েছিল। যদিও সে তাকে এটার আসল কারণটা বলেনি, কিন্তু জিন জিয়াওরেনকে অনেক বেশি বিশ্বাস করে। এজন্য সে এই ম্যাপটা তার সার্ভেন্টের মাধ্যমে রেনের কাছে পাঠিয়ে দেয়।
যখন সে গিয়ে এই ম্যাপ রেনকে দেয় তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। এখন সে ওই প্রমাণের বইটা পুড়িয়ে ফেলে আর বলতে থাকে যাই হয়ে যাক না কেন জিনকে আমার আসল পরিচয় সম্পর্কে জানতে দেওয়া যাবে না, আমি তাকে আবারও হারাতে চাই না। এরপরে রাতে তারা দুজন মিলে তাদের পরিবারের মানুষের কাছে গিয়ে দোয়া চায়। যেহেতু আগামীকালকে তাদের দুজনের বিয়ে, এজন্য তারা দুজন একে অন্যের সঙ্গে সৎ থাকতে চায়। জিন অনেক বেশি খুশি ছিল আর তাকে অনেক বেশি ট্রাস্ট করত। এটা দেখে রেনের তার কাছে থেকে কথাগুলো লুকোতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। এখন পরদিন সকালে তাদের বিয়ের দিন ছিল। সবাই তাদের দুজনের জন্য অনেক বেশি খুশি ছিল। জিয়াও রেন আর জিন বিয়ের পোশাক পরে সেখানে উপস্থিত হয়। তাদের বিয়ের নিয়ম অনুসারে তারা দুইজনই একে অন্যকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে গ্রহণ করে আর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। তখনই সেখানে প্রিন্স পিলানের পক্ষ থেকে তাদের জন্য উপহার আসে। সে তাদের জন্য একটা চিঠিও পাঠিয়েছিল যেখানে মিয়াওহির নাম লেখা ছিল। এটা দেখে জিন বুঝতে পারে যে পিলান আসলে তার বোনের জন্য যে গিফট রেখেছিল সেটা তাকে পাঠিয়েছে। সেই দিন রাতে পিলান তার বোনের কবরের সামনে বসে এই সবকিছু বলছিল আর অনেক কান্না করছিল। সে বলছিল সে তার বোনকে এই বিয়ের উপহার দিতে না পারলেও সে তার আরেকটা বোনকে দিয়েছে যার চোখ দেখতে একদম তার মতো। পরদিন সকালে জিয়াওরেন যখন ঘুম থেকে ওঠে তখন সে জিনকে জাগায় না আর চুপি চুপি কোথাও চলে যায়, কিন্তু জিনের ঘুম ভেঙে গিয়েছিল। সেও তার পিছু করতে শুরু করে। জিয়াওরেন এখন প্রিন্স পিলানের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে সেই ম্যাপটা দিয়ে দেয়। ম্যাপের উপরে লাল কালি দিয়ে আঁকানো ছিল কোন কোন জায়গায় ডিফেন্স রয়েছে। এটা দিয়ে সে প্রিন্স পিলানকে বলে তাদের বিবাহিত জীবনে সে যেন আর কোনো ঝামেলা না করে। প্রিন্স পিলান তখন তাকে বলে যে তুমি একা কেন এলে, তোমার ওয়াইফকে কেন নিয়ে আসোনি? তখন সে বলে আমি চাই না আমার ওয়াইফ এই সবকিছু সম্পর্কে জানুক, আমি আমাদের বিবাহিত জীবন সুখের দেখতে চাই। যখন সে চলে যাবে তখন প্রিন্স তাকে বলে এত তাড়া কিসের, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবার যখনই সে পেছনে তাকায় তখন দেখতে পায় সেখানে জিন দাঁড়িয়ে আছে আর তার সব কথা সে শুনে ফেলেছে। জিন এখন তাকে জিজ্ঞাসা করে সে তাকে কেন বলেনি যে এই ম্যাপ সে কাকে দিচ্ছে। রেন তাকে বলে বাড়িতে চলো, আমি তোমাকে সবকিছু বলছি। তখনই প্রিন্স পিলান তাদেরকে খাঁচার ভেতরে আটকে ফেলে। পিলান এখানে রেনের আসল পরিচয় বলে দেয়। তখন রেন আর কোনো উপায় না পেয়ে জিনকে সব সত্যি কথা বলে দেয়। জিন যখন জানতে পারে যে সে তার শত্রুর ছেলে তখন তো সে অনেক বেশি রেগে যায়। সে তখনই তাকে ঘৃণা করতে শুরু করে। এমনকি সে যখন জানতে পারে এই বিষয়ে রেন তার বিয়ের আগেই জানতে পেরেছিল তখন তার মনে হয় রেন তাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছে। সে এতটা রেগে যায় যে রেনের বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। সে তাকে ওখানেই মেরে ফেলে। এই সবকিছু দেখে প্রিন্স পিলান অনেক মজা পায় আর তাকে বলে আমি জানতাম যে তুমি আমাকে নিরাশ করবে না। তখন জিন প্রিন্স পিলানকেও গালি দিতে শুরু করে। প্রিন্স পিলান বলে আমি এখন একটা কাজে যাচ্ছি, কাজ শেষ করে এসে তোমার সঙ্গে কথা বলবো। প্রিন্স পিলান যখন সেখান থেকে চলে যায় তখন সে রেনের দিকে তাকিয়ে বলে হয়েছে, এবার তো ওঠো। তখনই আমরা বুঝতে পারি যে তারা এই সবকিছু আসলে নাটক করেছিল। এখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে তাদের বিয়ের আগের দিন রাতের ঘটনা দেখানো হয়। সেই দিন রাতে তারা দুইজন যখন প্রার্থনা করতে গিয়েছিল তখন রেনের অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল। তার মনে হচ্ছিল জিনকে সব সত্যিটা না বলে বিয়ে করা খুবই অন্যায় হবে। এজন্য সে জিনকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। এমনকি সে তাকে ওই সব প্রমাণগুলোও দেখায়। এটা দেখে তো জিন কান্না করে ফেলে। জিন এটা বিশ্বাসই করতে পারছিল না। সে তাকে জিজ্ঞাসা করে তুমি যখন এইসব কিছু আগে থেকেই জানতে তাহলে আমাকে কেন বলনি? রেন তাকে বলে কারণ আমি তোমাকে হারানোর কষ্ট সহ্য করতে পারবো না, সেজন্য। আসলে আমি আমার জীবনের টাকা পয়সা ধন সম্পদ প্রেম কোনো কিছুই চাই না। আমি আমার জীবনে শুধুমাত্র তোমাকেই চাই। এছাড়া আমার লাইফের আর কোনো অর্থই নেই। আমি বেঁচেই আছি শুধুমাত্র তোমার জন্য। তাই আমি আমার জীবন থেকে তোমাকে হারাতে চাই না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি মারা যাব। তোমার সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই, কিন্তু তুমি যদি চাও তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই সবকিছু শোনার পরেও জিন তার গলায় তরল ধরে। তখন রেনের অনেক কষ্ট হয়। সে তাকে বলে আমার সং পরিবারের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার পরিবারের সঙ্গে যা হয়েছে সেই সবকিছুর জন্য আমি অনুতপ্ত। আর তুমি যখন আমাকে এতটাই ঘৃণা করো তখন আমার বেঁচে থেকেই কি লাভ? তুমি আমাকে মেরে ফেলো। এটা বলে যখন সে ছুরি চালাবে তখনই জিন তাকে অনেক জোরে ধাক্কা দেয়। রেনের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। জিন এখন ওখানে বসে বসে প্রচুর কান্না করতে থাকে। সে তার বাবা মাকে জিজ্ঞাসা করে আমি এখন কি করব? আগামীকালকে আমাদের বিয়ে, এখন আমার কি করা উচিত? সেই দিন জিয়াওরেন সারা রাত সেই দরজার বাহিরে হাঁটু গেড়ে বসে থাকে, তার কাছে মাফ চাইতে থাকে যতক্ষণ না জিন তাকে মাফ করছে। অনেক রাত হবার পরে জিন দরজা খোলে আর তাকে মাফ করে দেয়। সে তাকে বলে তুমি হয়তো আমার শত্রুদের ফ্যামিলি মেম্বার, কিন্তু তুমি তো আর আমার পরিবারের মানুষকে মারোনি, এজন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা শুনে তো রেন অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে। এমনকি সে প্রিন্স জিনকে পিলানের ব্যাপারেও সবকিছু বলে দেয়। এদিকে দেখতে পাই সেই দুইজন সার্ভেন্টও একে অন্যকে বিয়ে করে ফেলেছে। যেহেতু তারা দুজন একে অন্যকে ভালোবাসতো এজন্য এই সুযোগে তারাও বিয়েটা সেরেই ফেললো। এখন পরদিন সকালে জিন আর জিয়াওরেন রাজার সঙ্গে গিয়ে দেখা করে। তাদের ব্যাপারে সবকিছু রাজাকে খুলে বলে। রাজা এখন জিয়াওরেনকে বলে তোমার সম্পর্কে
সম্পর্কে তো জানলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে একটা কাহিনী বলতে চাই। বছর আগে সেই যুদ্ধে প্রিন্স পিলানের পরিবার থেকে সৈনিকদেরকে বিভিন্ন অস্ত্রশস্ত্র সাপ্লাই করা হয়েছিল। সেই যুদ্ধে নানচিং রাজ্যের লোকেরা প্রায় 10,000 সৈনিককে হারিয়েছিল। যুদ্ধের একদম শেষ পর্যায়ে নানচিং এবং সং পরিবারের জেনারেল একে অন্যের সঙ্গে লড়াই করে এবং একজন হেরে যায়। তখন সেখানে শুধুমাত্র প্রিন্স পিলান আর মিস্টার জিয়াও বেঁচে ছিলেন। কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য চিং রাজ্যের আরো সৈনিকেরা আসছে। তবে তাদেরকে বাধা দেওয়ার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে মিস্টার জিয়াওয়ের মৃত্যু। তিনি প্রিন্স পিলানকে বলেছিলেন তাকে মেরে ফেলতে, আর এর মাধ্যমেই এই যুদ্ধের পরিসমাপ্তি হবে। প্রিন্স পিলান যদিও তাকে মারতে চাইছিল না, কিন্তু তিনি তাকে হুকুম করে বলেন, অবশ্যই তোমার আমাকে মারতে হবে, নয়তো এই যুদ্ধ শেষ হবে না, আমরা হেরে যাব। আমি জানি তুমি বুদ্ধিমান, তাই তুমি আমাকে মেরে এইটা সবার সামনে প্রমাণ করো যে আমি যুদ্ধে মারা গিয়েছি, তাহলে আমার বদলে তুমি অবশ্য পুরস্কৃত হতে পারো। তখন সে জেনারেল সং এর কথা মতো তাকে মেরে ফেলে। জেনারেল সং মারা যাওয়ার আগে এই পেন্ডেন্টার একটা চিঠি রেখে গিয়েছিলেন। যখন সেখানে আবারও সৈনিকেরা অ্যাটাক করতে আসে, তখন সে বলে সং পরিবারের জেনারেল জিয়াওকে মেরে ফেলেছে, আর সে এটা নিজে চোখে দেখেছে। তাই তারা কি আর লড়াই করতে চায়, নাকি এখানেই লড়াই থামাতে চায়? তার এই সব কিছুর মাধ্যমে সেখানেই লড়াই থেমে যায়, আর সমস্ত দোষ চলে যায় সং পরিবারের কাঁধে। আসলে সং পরিবারের কেউই জিনের পরিবার অর্থাৎ জিয়াও পরিবারকে মারেনি। সেদিনের পর থেকে সং পরিবার আর এই রাজ্যে থাকতে পারেনি, কারণ গ্রামের সব লোকেরা সং পরিবারদেরকে ঘৃণা করতে শুরু করে আর তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়। এরপরে মিয়াওহিকে দেখানো হয়, এটাই হলো প্রিন্স পিলানের বোন, এবং সে আর কেউ নয় বরং সং পরিবারের সদস্য ছিল। যখন সে মিস্টার জিয়ানের লেখা সেই চিঠি দেখে, তখন তার অনেক বেশি খারাপ লাগে যে তার পরিবারের মানুষ এমন একটা কাজ করতে পারে। রাজা তাকে সুরক্ষিতভাবে অন্য জায়গায় দিয়ে আসতে চায়, কিন্তু তাও সে যায় না। সে বলে, আমাদের সং পরিবারের গৌরব আমি ধরে রাখবো। যেহেতু আমার পরিবারের মেম্বাররা এমন একটা খারাপ কাজ করেছে, তাই এর প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার জীবন দিয়ে হলেও আমাদের পরিবারের উপরে থাকা এইসব বদনাম মেটাতে চাই। মিয়াওহি তখন সন্তান সম্ভব ছিল। সে শুধু রাজাকে রিকোয়েস্ট করে এই বাচ্চা প্রসবের পরে সে নিজের জীবন দিয়ে দেবে। যদিও রাজা এতে রাজি ছিল না, তারপরেও সে রাজাকে অনেক বেশি রিকোয়েস্ট করায় তিনি রাজি হয়ে যান। মিয়াওহি এবং তাদের পরিবারের সকল সদস্যরা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত হয়ে যায়। যদিও তার পরিবার কোনো দোষ করেনি, কিন্তু এই পুরো দুনিয়ার চোখে তারা ছিল দেশদ্রোহী। এজন্য মিয়াওহি তার মারা যাওয়ার আগে একটা চিঠি লিখে যায়, এমনকি সে একটা বাচ্চাও প্রসব করে। এরপরে সে নিজে আত্মহত্যা করে। জিয়াও যখন সেই চিঠিটা পড়ে, তখন সে বুঝতে পারে মিয়াওহি আর কেউ নয় বরং তারই মা। এসব কিছু জানার পরে সে কান্না করে ফেলে। এসব সত্যি জেনে জিনেরও অনেক বেশি খারাপ লাগে, আর একই সাথে সে এটা ভেবেও খুশি হয় যে রেন তার পরিবারের খুনির সদস্য নয়, বরং সং পরিবার নির্দোষ। সেদিন রাতে তারা তাদের প্ল্যান মতো ডিফেন্স ম্যাপে সেই মার্ক করে দেয়, যেন প্রিন্স পিলান ভুল তথ্য পায়। একই সাথে তাদের প্ল্যান মতো সকালবেলা তারা দুইজনই প্রিন্স পিলানের সঙ্গে দেখা করতে যায়। সেখানে অভিনয় করে জিন তার বুকে যেই চাকু মেরেছিল সেটাও ছিল একটা খেলনা চাকু। আর প্রিন্স পিলান চলে যাওয়ার পরে এখন তাদের অভিনয় শেষ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আসলে কি ঘটেছিল। তারা দুইজন তো প্রিন্সকে বোকা বানাতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুইজন এখন এই খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে তার সার্ভেন্ট আসে, আর জিয়াও রেন তাকে বলে তাদের সাহায্য করতে। অন্যদিকে আমরা প্রিন্স পিলানকে দেখতে পাই, সে এখন ওই ম্যাপ অনুসরণ করে রাজদরবারে প্রবেশ করেছে। এখন সে এবং তার লোকেরা মিলে একের পর এক সৈনিকদেরকে মারতে শুরু করে আর রাজদরবারের ভেতর প্রবেশ করতে শুরু করে। পিলান প্রিন্স সব বাধা অতিক্রম করে রাজদরবারে পৌঁছে যায়। রাজা সেখানে একা বসেছিল। এখন সে রাজার কাছে গিয়ে বলে, অনেক প্রতীক্ষার পরে আজ আমি তোমাকে পেয়েছি, আজকে আমি তোমাকে ছাড়বো না, তোমার জন্যই আমার মিয়াওহি মারা গিয়েছে। তখন রাজা তাকে বলে, তাকে আমি মারিনি, বরং সে স্বেচ্ছায় সং পরিবারের জন্য আত্মহত্যা করেছে। কিন্তু প্রিন্স পিলান তার কোনো কথাই শোনে না। সে রেগে তার গলায় তরোয়াল ধরে। রাজা এখন তাকে বলে, তোমার কি মনে হয় তুমি এভাবে আমার সাথে জিততে পারবে? প্রিন্স পিলান বলে, আশেপাশে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কে এখন জিততে পারবে। আমি আপনার সকল সৈনিকদেরকে মেরে ফেলেছি, এখন আপনাকে কে বাঁচাবে? তখনই রাজার হুকুমে সেখানে সব সৈন্যরা আসে আর তার সব লোকদেরকে মেরে ফেলে। তার বিশ্বস্ত লোককে মারা যেতে দেখে তার অনেক খারাপ লাগে। জিয়াওরেন সেখানে চলে আসে। তখন সে অবাক হয়ে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো? জিয়াওরেন তখন বলে, আমি হলাম রাজার সবচেয়ে বিশ্বস্ত একজন লোক। আপনি এখনো বুঝতে পারেননি এই সব কিছু কিভাবে হলো? আসলে আমি আর জিন দুইজন মিলে এই সব কিছু প্ল্যান করেছিলাম। এখন আমরা আপনার হেফাজতে নই, বরং আপনি আমাদের হেফাজতে আছেন। জিন সেখানে এসে এখন তাকে বলে তার সকল লোকদেরকে ধরে ফেলা হয়েছে, তাই সে যেন স্যারেন্ডার করে। কিন্তু প্রিন্স পিলান বলে সে মরে যাবে, তবুও স্যারেন্ডার করবে না। এখন সে রাজাকে মারতে গেলে জিন তাকে আঘাত করে। তারা দুজন মিলে বারবার তাকে বলতে থাকে এখানে থেকে বের হওয়ার কোনো উপায় নেই তার, তাই সে যেন স্যারেন্ডার করে ফেলে। তখন সে রাজাকে খুনি বলতে থাকে, আর এটাও বলে যে জিয়াওরেন হলো সং পরিবারের সদস্য। তখন রাজা আর না পেরে তাকে সবকিছু বলতে শুরু করে। সে তাকে বলতে শুরু করে মিয়াওহি এমনিতেই মারা যায়নি, বরং সে যুদ্ধক্ষেত্রে যে মিস্টার জিয়াওকে মেরে ফেলেছিল সেই জন্য তাদের কাছে একটা সিক্রেট
লেটার আর টোকেন পাঠানো হয়েছিল। তাদের দেশের 5টা শহরকে জব্দ করে নেওয়া হয়েছিল। একমাত্র মিয়াওহি সহ সং পরিবারের সকল সদস্যের মৃত্যুর বদলেই সেই 5টা শহরকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। আর এই সবকিছু ঘটেছিল প্রিন্স পিলানের একটা মাত্র ভুলের কারণে। সে মিস্টার জিয়াওকে মেরে ফেলেছিল, এটাই ছিল তার ভুল। সে কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। তখন সে মিয়াওহির লেখা একটা সিক্রেট লেটার তাকে দেয়। যখন সে দেখতে পায় এটা আসলেই মিয়াওহির হাতের লেখা, আর সে মৃত্যুর আগে তার ভাইকে এই চিঠিটা লিখে গিয়েছিল আর তাকে বলেছিল দেশের জন্য সে নিজের প্রাণ দিচ্ছে। তাই তার ভাই যখন এই বিষয়ে জানতে পারবে তখন সে যেন কষ্ট না পায়, সে যেন বোঝে যে তার বোন সুখেই আছে, পরপারে গর্বের সঙ্গে সে আছে, কারণ সে নিজের দেশকে বাঁচানোর জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। এই সব কিছু পড়ে সে কান্না করছিল। তখন রাজা তাকে বলে, মিয়াওহির মৃত্যুর দিনে তুমি তার বডি দেখতে চেয়েছিলে, আমারও ইচ্ছে ছিল তোমাকে দেখানোর। আমি জানতাম তুমি কতটা কষ্ট পাচ্ছ, কিন্তু আমি কিভাবে দেখাতাম। চিং রাজ্যের লোকেদের বিশ্বাস অর্জন করার জন্য মিয়াওহির পেট কেটে ফেলা হয়েছিল, এটা কনফার্ম করার জন্য যে সে আসলেই মারা গিয়েছে। সেই অবস্থাতে আমি কিভাবে কফিন খুলে তার চেহারা তোমাকে দেখাতাম, তুমি তো ওখানেই মারা যেতে। এইসব কারণেই আমি তোমাকে দেখাইনি। এইসব কিছু জানার পরে পিলান প্রিন্সের গিল্টি ফিল হতে থাকে। সে বুঝতে পারে তার একটা বোকামির কারণে কত বড় ভুল হয়ে গিয়েছে তার। আর এত বছর সে যেই সাধনা করে আজকে এই রাজপ্রাসাদে এসেছে রাজাকে মারার জন্য, এই সবকিছু যেন এখন একটা জোক হয়ে গিয়েছে। এখন রাজা তাকে বলে তার বোনকে সে প্রমিস করেছিল যে তার ভাইকে কখনো মারবে না, এজন্য রাজা তাকে শাস্তি হিসেবে যাবজ্জীবন পিলান প্রাসাদের ভেতরেই থাকতে হবে। এটা শুনে পিলান রাজকুমার বলে, সারা জীবন এই সবকিছু ভেবে কষ্ট পাওয়ার থেকে এখন চলে যাওয়াই ভালো। এটা বলেই সে নিজের গলায় ছুরি চালায় আর সেখানেই সবার সামনে আত্মহত্যা করে আর ওখানে মারা যায়। কিছুক্ষণের মধ্যে জিয়াওরেনেরও মুখ থেকে রক্ত বের হয় আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। যখন তাকে ডাক্তার চেক করে তখন সে তাকে জানায় জিয়াওরেনের শরীর থেকে অনেক বেশি রক্তক্ষয় হয়েছে, যার কারণে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। আর একই সাথে তার ভেতরে থাকা যে বিষটা ছিল সেটা আরো ছড়িয়ে পড়েছে, তাই সে কোমায় চলে গিয়েছে। কখন তার জ্ঞান ফিরে আসবে এটা তারা বলতে পারছে না, অথবা সে হয়তো আর কখনো জাগবে না। এটা শুনে জিনের অনেক খারাপ লাগে। সে এখন জিয়াওরেনের বন্ধুকে এই জুনটিয়ান মেনে সকল দায়িত্ব দিয়ে দেয়। সে তাকে ভরসা করে এই দায়িত্ব বুঝিয়ে দেয় আর বলে সে যেন জুনটিয়ানের খেয়াল রাখে, তাদের শহরকে যেন সে ভালোভাবে প্রোটেক্ট করে, কারণ এখন থেকে সে জিয়াওরেনের খেয়াল রাখবে। এসব কিছু দেখাশোনা করার সময় তার নেই। তারা তখন সেই দায়িত্ব গ্রহণ করে সেখানে থেকে চলে গেলে সে জিয়াওরেনের খেয়াল রাখতে শুরু করে। প্রতিদিন সময় মতো তাকে ঔষধ খাওয়ায়, তার সঙ্গে এমনিতেই গল্প করে। জিয়াওরেনকে সে জেগে উঠতে বলে, কিন্তু জিয়াওরেন কোনো সাড়া দেয় না, বরং ধীরে ধীরে তার চুলগুলো সাদা হয়ে যাচ্ছিল। জিন যেন আস্তে আস্তে তার জেগে ওঠার আশা হারিয়ে ফেলছিল। সে প্রচন্ড কান্না করছিল। সে প্রতিদিন তার সেবা করে আর সৃষ্টিকর্তার কাছে তার জেগে ওঠার প্রার্থনা করে। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। সেই দিন রাতে জিন জিয়াওয়ের কাঁধে মাথা রেখে বলছিল, তুমি সবসময় বলেছিলে আমার সঙ্গে তুমি সারা জীবন কাটাতে চাও, কিন্তু তোমাকে ছাড়া আমি কিভাবে সারা জীবন কাটাবো? তুমি তো সবসময় আমাকে প্রোটেক্ট করেছো, তাহলে এখন আমাকে কে প্রোটেক্ট করবে? আমি তোমাকে অনেক মিস করি, আমার খুব ভয় হয় তোমাকে হারানোর। এসব কিছু বলে যখন সে কান্না করছিল তখনই জিয়াওরেনের জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফিরে আসতে দেখে তো জিন অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলতে শুরু করে এই 1 মাস সে তাকে কতটা মিস করেছে। জিয়াওরেনও তাকে বলে, তোমাকে একা ফেলে আমি কিভাবে মারা যেতে পারি। পরদিন সকালে ডাক্তার এসে তাকে চেক আপ করে জিনকে জানায় যদিও জিয়াওরেন জেগে উঠেছে, কিন্তু তার ভেতরে থাকা ক্ষত এখনো সারেনি। পুরোপুরি রিকভার হতে তার প্রায় 1 বছর সময় লাগবে। এই 1 বছর তাকে রেস্ট করতে হবে, ভারী কোনো কাজ করা যাবে না, এমনকি লড়াইও করা যাবে না। তাই জন্য সে জিনকে জিয়াওরেনের ভালো খেয়াল রাখতে বলে। এই জন্য এখন থেকে তারা একদম সাধারণ জীবনযাপন করতে শুরু করে। জিয়াওরেন নিজেকে আয়নায় দেখে তাকে বলতে থাকে, আমার মনে হচ্ছে এই 1 মাসে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তুমি কি আমাকে পছন্দ করবে? জিন তখন তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে সব সময় পছন্দ করি, তুমি যেমনই হয়ে যাও না কেন, তুমি শুধু আমার থাকবে। এটা শুনে জিয়াওরেন তাকে কিস করে দেয়। রাতে তারা দুজন একসঙ্গে বসে খাবার খায় আর ভালোবাসার কথা বলে। সেই দিন রাতে যখন তারা ঘুমোতে যায় তখন জিয়াওরেনের উপরে জিন এমন ভাবে উঠে বসে দেখে মনে হয় যে সে হয়তো তার সঙ্গে রোমান্স করবে, কিন্তু আসলে জিন তার শরীরে এতগুলো আকুপাঞ্চার ফুটিয়ে দেয় যেন রেনের শরীর থেকে বিষক্রিয়া দূর করা যায়। এরপরে যখন রাতে তুষার পড়তে শুরু করে তখন তারা দুজন বাহিরে অনেক সুন্দর একটা সময় কাটায়। তারা দুজন একে অন্যকে প্রমিস করে যে তারা সারা জীবন এভাবেই থাকবে, বুড়ো হওয়া পর্যন্ত একে অন্যকে প্রোটেক্ট করবে, কখনো একে অন্যের সাথ ছাড়বে না। জিয়াওরেন তার স্মৃতিতে সেখানে একটা ঘন্টা ঝুলিয়ে দেয়, যেটা দেখে জিন সব সময় তার কথা মনে করবে। এরপরে এখানে তারা দুজন একে অন্যকে কিসও করে।
পরদিন সকালে তারা 4 জন মিলে অনেক মজার একটা খেলা খেলে। তাদের সময় বেশ ভালোই কাটছিল। সেই দিন রাতে তাদের একটা উৎসব ছিল। সেই উৎসবে তারা 4 জন মিলে অনেক মজা করে। জিয়াউরেন আর জিন তাদের আগের কষ্টের সময়গুলোর কথা মনে করছিল। একই সাথে তাদের ভালো সময়গুলোও মনে করছিল। তারা ভাবছিল সময় কত দ্রুত চলে যায়। জিনকে সে যতই দেখছিল তার যেন তাকে দেখা শেষই হচ্ছিল না। পরদিন সকালে তার কাছে একটা চিঠি আসে। তাকে তার সং পরিবারের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। সেজন্য সে আর জিন মিলে তাদের সং পরিবারের সেই পুরনো প্রাসাদে যায়। সেখানে যাওয়া মাত্রই তার ছোটকালের অনেক সুন্দর স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এই প্রাসাদে যেন তারা সং পরিবারের সকল সদস্যদেরকে কল্পনা করছিল। এরপরে তারা সেই মৃত সং পরিবারের সব সদস্যদেরকে সম্মান জানায়। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামার কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।